How many of you have joined? 23. Okay, let's wait 2 minutes more. আমি যদি থাকতো আমি এক দৌড়ে রান্না করে দিয়ে আসতাম ভাবি আমি রান্না করে বাসা থেকে রান্না করে এমনি দিয়ে আসতাম আমি আপনার যুক্তিসঙ্গত কথা বলেছেন যে মানুষের আমি এই কথাটা বলবো মানুষের কারো বার্ডেন না হয়ে মানুষের বয়স আছে সময় আছে সব কিছু আছে ভাবি শুধু মিয়া আপনার কথা বলতেছেন প্রিয়াঙ্কার বাবা আমি এক লাফতে আসবি বা ঘরের মধ্যে আমার ঘরে আসবি তো লাথি মারে একেবারে আমি তোর সিনা ভেঙে দেবে নামছে লাথি মারে তো সিনা ভেঙে দেবো তুই দেখ আমাকে এরকম জ্বালাস এই জন্য আমি দুই ঘরে থাকি দুই ঘরে থাকি আলামটা আমার জীবন যাওয়া আশা করে আমি থাকতে পারি না আমার ছোট মেয়ে আমাকে একটা ফ্যান কিনে দিচ্ছে 5,000 টাকা দিয়ে তুই আমার সব ফ্যান ভাঙছিস যদি এই ফ্যানে হাত লাগে এই ঘরে আশীর্বাদ ফ্যান বন্ধ করিস তাহলে তো খায় ফেলা দেবো আমি সারাদিন হ্যাঁ আমি তারপরে ওইটা Okay, so I think you can begin. As I have shared the syllabus today, already we used to know. You have had a quiz on Fano, and Fano's first chapter on violence. We don't have any quiz, but the pretext of on violence, on that you have attempted we have set on a quiz. So I think you have a bit better idea of the first chapter from that quiz if you have attempted it. I mean, what should I say, with proper preparation. And the second quiz that you have set on national culture, I think that quiz is enough because it is open book and you had to actually jot down all the ideas to write the question answer. We have connected Bangladesh plus on national culture. Most of the ideas were blended there. Basic ideas of Fano were found and you also could connect it to Bangladesh. So that quiz also enough to understand the second essay. Aijaz Ahmed, we started a bit tough, but we will recap again. We will recap and I'll tell you the mass distribution. প্রথম যে কুইজটা আমরা দিয়েছি সেই কুইজটাতে ফানোর যে প্রিটেক্সট সেটা জানা হয়ে যায়, সেটা অন ভায়োলেন্স বোঝার জন্য যথেষ্ট। সেকেন্ড যে কুইজটা দিয়েছি সেটাও হচ্ছে ফানোর সেকেন্ড চ্যাপ্টার অন ন্যাশনাল কালচার, এটাও ওটা যদি ভালো করে আমরা পরীক্ষা দিয়ে থাকি যথেষ্ট। আরেকটা যেটা আইজাজ আহমেদ, সেটা একটু ডিফিকাল্ট ছিল অনেকের জন্য লাস্ট ক্লাসে, এটা আজকে আমরা রিক্যাপ করব। আর আসলে এক্সামে অবশ্যই দুটো থেকে লিখতে হবে। কোয়েশ্চেনের প্যাটার্নটা এক্স্যাক্টলি বলে দিচ্ছি না, বাট ইউ মাস্ট নো দ্যাট ইউ হ্যাভ টু অ্যাটেম্পট বোথ ফানো অ্যান্ড আইজাজ বিকজ সিলেবাসে তো এই দুজনের উপর বেস করে। তবে হ্যাঁ, ভাবা থেকে যে আমরা কয়েকটা থিওরি পড়েছিলাম এগুলো তোমার জানতে হবে অবশ্যই লিখতে গেলে, এবং ভাবা থেকে পার্শিয়ালি কিছু চলেও আসতে পারে। অবশ্যই সবগুলো কোয়েশ্চেনেই ইয়ে থাকবে, অল্টারনেটিভ থাকবে। আগেবার যেমন দুটো অংশ ছিল কোয়েশ্চেনে, এবারও দুটো অংশ থাকবে কোয়েশ্চেনে। ওকে, altogether you have to answer 3 questions. Okay, so by saying that I have already told you the marks distribution. I think you have understood. Okay, so you have to answer 3 questions. You must answer Fano and you must answer Aijaz. And Bhaba will be connected or partially connected to any essay. Bhaba. Okay, মানে ভাবা থেকে যে কোয়েশ্চেনটা আসবে সেখানে আইদার আইজাজ অথবা মানে অন্য কোনো রাইটারকে কানেক্ট করা হবে।
আর ভাবার আমরা 4টা থিওরি পড়বো খুব ভালো করে, মিমিক্রি, হাইব্রিডিটি, অ্যাম্বিভ্যালেন্স, থার্ড স্পেস, আর একটা হচ্ছে কি জানি ছিল, হাইব্রিডিটি ম্যাম, হ্যাঁ হাইব্রিডিটি। হাইব্রিডিটি, মিমিক্রি, অ্যাম্বিভ্যালেন্স, থার্ড স্পেস। ওকে, এই 4টা টার্ম জানবো। ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম একেবারে লাস্ট ক্লাসে যে ভাবার থিওরি গুলো কোথা থেকে পড়বো। বিল অ্যাশক্রাফটের যে বইটা গ্রুপে শেয়ার করা আছে ওই বই থেকে পড়বো। থার্ড স্পেসটা মনে টাচ করি নেই, আজকে টাচ করার চেষ্টা করব। ওকে, তো একটু রিক্যাপ করে আসি, শুরু থেকে কি পড়লাম। ফানো থেকে, ফানোর অন ভায়োলেন্স। ওকে, অন ভায়োলেন্স আমরা কি পড়েছি, লেট আস ডিসকাস। অন ভায়োলেন্সের ক্লাস লেকচার নেওয়ার সময় আমরা অনেক স্ক্রিনশট নিয়েছিলাম, সেগুলো একটু গ্রুপে দিতে পারি যদি কারো কাছে এই মুহূর্তে হাতের কাছে থাকে। ভাবার অন ভায়োলেন্স, ওখানে আমরা ইয়েলো মার্ক করে পড়েছিলাম, বলেছি অবশ্যই ইয়েলো মার্কস লাইনগুলোকে মাথায় রেখে পড়তে হবে তোমাদেরকে। ওই লাইনগুলো আর কি একেবারে ভোলা যাবে না, ওটাকে কেন্দ্র করেই লিখবা মাথায় রেখে। ওকে, সো লেট মি শেয়ার। ক্লাসের মধ্যে যা কিছু আছে এগুলো কিন্তু মাথায় রেখো তোমরা। ক্লাসে আমরা টুকটাক পোস্ট দিয়েছি, আলোচনা করেছি, স্ক্রিনশট দিয়েছি সেগুলা। আচ্ছা, অন ভায়োলেন্সের মেন কথাগুলো কি কি ছিল, কার কার একটু একটু মনে আছে? একটু বলি তো, আমরা নিজেরা বললে আরো ভালো জেনারেট করতে পারবো আইডিয়া দ্রুত। স্ক্রিন দেখার থেকে যদি আমরা নিজেরা বলি যে আমরা দুটো চ্যাপ্টার পড়েছিলাম, অন ভায়োলেন্স and on violence in the international context, আর fourth chapter on national culture, mutual foundation for national culture and liberation struggle. National culture and liberation struggle connected. তো শুধু চ্যাপ্টার নামগুলো যদি তুমি এখন খুব মনোযোগ দিয়ে দেখো, মাথায় অনেক আইডিয়া চলে আসবে। শুধু ভায়োলেন্স না, অন ভায়োলেন্স ইন দ্য ইন্টারন্যাশনাল কনটেক্সট, ন্যাশনাল কালচার, এটা মিউচুয়াল ফাউন্ডেশন ফর ন্যাশনাল কালচার and liberation struggle. So let's move to the first chapter on violence. On violence এর কথাটা কি ছিল, violence এর কথাটা কি আসছে, violence কেন, ফানো কি করতে বলে মনে করো তো। On violence, হ্যাঁ বলেছিলেন ভায়োলেন্স এর ডিকলোনাইজেশন করা সম্ভব না, এমন একটা কথা বলেছিলেন। উনি বলছেন যে ভায়োলেন্স লাগবেই। ওকে, প্রথম কথাই হচ্ছে যে ডিকলোনাইজেশন মানেই হচ্ছে ইট মাস্ট বি ভায়োলেন্ট। ভায়োলেন্স আবার কি সব কি ফিজিক্যাল ভায়োলেন্স, কি ছিল বলতো? সেটা লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে। ম্যাটেরিয়াল ভায়োলেন্স, মেন্টাল ভায়োলেন্স, সাইকোলজিক্যাল ভায়োলেন্স। ভেরি গুড, হ্যাঁ। তো ওইভাবে মাথায় রাখতে হবে, মানে ফানোর কিছু বদনাম আছে যারা এগুলো জানে না, না জেনে বদনাম করে যে ও ভায়োলেন্স বলতে একেবারে একদম সেধে পড়ে উঠে গায়ে পড়ে কিল থাপ্পড় মারবে ওইটা বোঝাচ্ছে না, সে সবভাবেই বোঝাচ্ছে। দরকার হলে এটাও দরকার, হ্যাঁ, ফিজিক্যাল ভায়োলেন্স হতে পারে, এছাড়া আরো ভায়োলেন্স আছে, ম্যাটেরিয়ালিস্টিক অথবা সাইকোলজিক্যাল, সেটা কথা বলছে। ওকে, তো প্রথমে সে এরকম আসছে যে ডিকলোনাইজেশনটা কি জিনিস। হ্যাঁ, তো বলছে যে ইটস টোটাল ডিসঅর্ডার, মানে তোমাকে এটা মেনে নিতেই হবে। এটা সে বোঝানোর জন্য সে বলছে যে ডিকলোনাইজেশনটা এমন একটা পাওয়ারফুল এজেন্ট যে এটা
তুমি যদি একবার হাতে নাও তোমার অবশ্যই রক্তক্ষয় হবে, হ্যাঁ, সবকিছু ছিঁড়ে খুঁড়ে যাবে। সে বলছিল এরকম যে ইটস আ ক্যানন বল, ইটস আ ব্লাডি নাইফ, হ্যাঁ। তো কিন্তু তোমাকে ডিকনস্ট্রাকশন করতে হলে তোমাকে অবশ্যই এই ভয়ঙ্কর রেড হট ক্যানন বল আর ব্লাডি নাইফটাকে ধরতেই হবে। মানে তুমি যদি কনফ্রন্ট না করো কখনো ডিকলনাইজ হতে পারবা না। বলছে যে ইফ ইউ ডোন্ট ডিসঅর্গানাইজ আ সোসাইটি ইউ নট ফাইন্ড সামথিং নিউ। মানে তুমি যদি চাও যে সবকিছু ঠান্ডা থাকুক, কোনো ঝামেলা না হোক, তাহলে আর কোনোদিন ডিকলনেশন হবে না। যেটা ঘটে, নেশনগুলো যখন স্বাধীন হয় বা হওয়ার পথে থাকে বা হয়ে যায়, তখন ভায়োলেন্স দেখলে তারা আর দায় নিতে চায় না, ভয় পেয়ে যায় যে সবাই কি বলবে, আমরা বর্বর, হ্যাঁ। তো ওই সেন্স থেকে অনেক সময় ভায়োলেন্সকে তখন স্বীকার করতে চায় না, পিছিয়ে পড়ে। So, প্রথমে উনি আচ্ছা ম্যাম, ম্যাম লেফটিস্টরা যে রেড টেররের কথা বলে ওটা কি এইরকম কিছু? লেফটিস্টদের রেড টেরর সম্বন্ধে আমার খুব ভালো জানা নাই, কিন্তু অ্যাপ্লিকেশন জানি। লেফটিস্টরা তো তাই, আপনি ধরো ওদের দ্বারা যারা ইনফ্লুয়েন্সড বামপন্থী বা যেমন বাংলাদেশে ধরো নকশাল বা মাও, এদের মধ্যে টেন্ডেন্সি ছিল যে দরকার হলে টেক অ্যাওয়ে দ্য লাইফ, হ্যাঁ, যোদ্ধারের জীবন নাও, এই কথাগুলো কিন্তু ওদের ছিল। যারা মনে করতো যে অপারেশন হচ্ছে তাকে মেরে ফেলো, এই প্র্যাকটিসটা ওদের ছিল। এই কারণে রেড টেররটা কানেক্টেড হতে পারে, আমরা গেস করতে পারি, কিন্তু অ্যাকচুয়াল হিস্ট্রিটা আমি জানি না। কিন্তু বুঝতেই পারছি আমরা অবশ্যই যে রেড টেররটা ওই ওয়ার্ড থেকে আসছে, যে ওরা বলতেছে যে ভায়োলেন্সটা মাস্ট। মানে এটা কনফারেন্সের কথা মার্কসও বলছে যে কনফ্রন্ট না করলে কখনো নতুন কিছু হবে না, কখনোই ওই স্বাধীনতাটা, মানে শ্রমিক শ্রেণীরা কখনোই স্বাধীনতা পাবে না। সো হি স্টার্টস সেইং দ্যাট হাউ ভায়োলেন্স ইজ আ মাস্ট। এটার জন্য অনেকক্ষণ উনি আমাদেরকে বুঝাইছে। বোঝানোর পরে দেন হি গোজ টু দ্যাট, ওই যে আমরা পড়েছি কম্পার্টমেন্টালাইজড ওয়ার্ল্ড, যেখানে হচ্ছে গিয়ে কি আছে সবকিছু ভাগ ভাগ করা, হ্যাঁ। দিস ইজ ফর, মানে গুছানো সাজানো শহর, এভাবে সবকিছু চিন্তা করে যারা কলোনিয়াল পাওয়ার। এবং ওই সেখানে কি হয় দেখা যায় যে একপাশে হচ্ছে অ্যাপারথাইডের থিওরি, একপাশে সাদা একপাশে কালো। কিন্তু ওই ওয়ালটাকে যদি আমরা ভাঙতে যাই, ব্যাপারটা এরকম যে ধরো একজন বেঞ্চে বসে আছে, আর একজন যদি সেই সেম বেঞ্চে বসতে চায়, তাকে কিন্তু ধাক্কা দিয়ে সরাতেই হবে। তো এই কম্পার্টমেন্টালাইজ ওয়ালটাকে যদি না ভাঙি তাহলে আমরা নতুন কিছু করতে পারবো না। ওকে, এভাবে উনি কলোনিয়াল ভায়োলেন্সের পক্ষে যুক্তিগুলো দিলেন, দেওয়ার পরে শুরু করছেন যে ওকে, ওকে, নাও এই তারপর মানে চলে যাচ্ছেন যে কলোনিয়াল ওয়ার্ল্ড কিরকম, তারা কি কি প্র্যাকটিস করে। এখানে এসে উনি হচ্ছে কি কলোনি, মানে আলজেরিয়াকে মাথায় রেখে এবং বিভিন্ন প্র্যাকটিস, মানে শেষের দিকের প্র্যাকটিস, যেমন ধরো বাংলাদেশ উপমহাদেশের ক্ষেত্রে 1910 থেকে পরবর্তী 47 আগ পর্যন্ত যেসব অ্যাক্টিভিটি, আলজেরিয়া স্বাধীন হয়েছে 60-এর দশকে, তার আগে যেসব অ্যাক্টিভিটি, ওগুলো মাথায় রেখে উনি লিখছেন যে এই সময়কার কলোনাইজারদের মেন্টালিটি কি, তারা কিভাবে এবং তাদের যে চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনাতে কোনোভাবেই আমরা কিন্তু এমন কোনো পজিশনে নাই যে ওরা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে, স্বাধীন হও, আমাদের প্রতি দয়া মায়া করে, সেরকম না। তো সেগুলো উনি দেখাচ্ছেন যে ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলিতে কিভাবে ওরা মুখে বলে তোমরা ফ্রেঞ্চ, কিন্তু আলটিমেটলি ওদের কোনো পজিশন নাই। এমপি কয়টা এমপি আছে যেগুলো হচ্ছে গিয়ে ওদের কলোনি থেকে আসতেছে, এই এক্সাম্পল গুলো উনি দেবেন। ওরা একটা ম্যানিকিয়ান ওয়ার্ল্ড ফলো করে, যেখানে হচ্ছে সব কলোনাইজার ডিহিউম্যানাইজড। তো ভায়োলেন্সের নিডের কথা বলি, উনি তখনকার পলিটিক্যাল পজিশনের কনটেক্সটে চলে গেলেন। এক্সাম্পল দিতে থাকলেন যে হাউ অ্যাকচুয়ালি, মানে আমরা যাদেরকে বলছি যে এরা ভালো, এরা তো আসলে
অনেক ভদ্র সভ্য, পার্লামেন্ট ফলো করে, হ্যাঁ? তাদের একটা স্টাইল আছে নিজস্ব, গণতন্ত্র। এগুলো আড়ালে আসলে তারা মোটেও সভ্য না। এই কথাগুলো বললেন। ১ম এ ভায়োলেন্স এর ইম্পোর্টেন্স, তারপরে মানে কলোনাইজারদের চেহারা ফুটিয়ে তুললেন এখানে তারা কেমন। সো ওদেরকে ম্যানিকিয়ানিস্টিক অ্যাপ্রোচে বোঝানোর চেষ্টা করলেন, যেটা হচ্ছে কি সাজানো পুতুল টাইপের, যেটা একটা খুব গোছানো সাজানো একটা ফর্মুলা ফলো করে যে দিস ইজ মাই কলোনি, দিস ইজ দ্য সেট আপ রুল, এটা হচ্ছে গিয়ে সিটিজেনশিপ, এইভাবে চলো ওইভাবে চলো, এটা এটা ভাঙা মানে হচ্ছে বর্বরতা। ওদের এটাই কিন্তু আলটিমেটলি দিস ইজ নাথিং ফর আস। ওকে ওকে তো এগুলো বলার পরে উনি বলছেন যে আরেকটু প্রথমে বলছেন যে কলোনি শেষ হয়ে যাবে অবস্থায় তখন কিরকম অ্যাটিটিউড থাকে। এবার উনি বলছেন ডিউরিং দ্য পিরিয়ড অফ ডিকলোনাইজেশন, একেবারে যখন আসন্ন কলোনাইজেশন শেষ, তখন ওদের অ্যাটিটিউড হচ্ছে যে ওরা বলে কি তোমরা রিজনেবল হও, ইউ বিকাম রিজনেবল। মানে কেন এটা বলে? কারণ সেই সময় ভায়োলেন্সে বেশি প্রবণতা দেখা যায়, যেমন ধরো ক্ষুদিরাম বসু, প্রীতিলতা, হ্যাঁ, এই এদের যে অ্যাটাক গুলো আসে, এইগুলো তখন ওদেরকে ফেস করতে হয়। এই ফেস করার বিপরীতে তারা কি বলে কি যে আমরা হিউম্যান বিইং, আমাদের মধ্যে বর্বরতা ভালো না, এই যে কিছু ভ্যালু নিয়ে আসে যেগুলো যখন কলোনাইজেশন ওরা চালাচ্ছিল তখন মনে ছিল না, যখন ডিকলোনাইজেশনের সময় এসে পড়েছে তখন এগুলো খুব বলে। that the decolonization should not mean regression and they must rely on values which have proved to be reliable and worthwhile. তো শেষের দিকে ওরা ওই ভ্যালুর কথা বলতে থাকে, এটা ভালো না, ওটা ভালো না, মারামারি করা ভালো না, তোমরা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ, যাতে তোমাদের অ্যাগ্রেশন না হয় আমরা চুক্তি করে দিয়ে যাচ্ছি। যেমন ধরো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, বাংলাদেশের বর্ডার, এগুলো না, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, এগুলো করে দিয়ে যাওয়া। হ্যাঁ, এগুলোর ভিতরে একটা সেইং এরকম ছিল যে আমরা যদি ছেড়ে যাই তোমাদের অনেক ঝগড়া বিবাদ হবে। আসলে উপরে ভালো কথা, ভিতরে অনেক কাজ লাগিয়ে দিয়ে গেছে। সো at that time they talk about values much. ওই ভ্যালুর কথা তারপর থেকে বলতেই থাকে, এখন পর্যন্ত বলে যাচ্ছে। মানে ডিকলোনাইজেশন যাতে না হয় পুরোপুরি ভাবে, তখন এই কথাকে অ্যাডহিয়ার করে এইভাবে যে তুমি স্বাধীন হচ্ছ, তুমি কিন্তু বর্বর হইও না। হ্যাঁ, তাহলে কিন্তু তুমি হচ্ছে তুমি কি আমরা ডিকলোনাইজ হইলা, তোমাদের এত ভায়োলেন্স থাকলে তো তুমি ডিকলোনাইজ হতে পারলা না। এটা বলে একটা ধোঁয়াশা তৈরি করে দিয়ে যায়, যেটা লিগ্যাসি পরবর্তীতে যারা এলিট বুর্জোয়ারা ক্ষমতায় আসে সেটা হ্যাংয়ে দে হ্যাভ দ্য হ্যাং অফ ড্রিনলিং ইন দ্যাট। ওরা ভাবতে থাকে আসলে তো বর্বরতা ভালো না। তো ফানো বলছে যে এখানে ভুল করা যাবে না, ওরা চলে যাচ্ছে, যাওয়ার আগে কিছু বুলি ছেড়ে দিয়ে যায় যেগুলো আসলে ওই প্রতিটা দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তাদের ভায়োলেন্সের দরকার হতে পারে। সো এই ভ্যালুস গুলো আসলে হোয়াইট ভ্যালু, এই যে হোয়াইট ভ্যালুস রেইন সুপ্রিম, যার আগে ওরা এই কায়দা কানুন গুলো, এই কথাগুলো বলে যায় এবং এখন পর্যন্ত বলতেছে। এখন পর্যন্ত যখন কোথাও অপারেশন হয় তখন বলে যে হিউম্যানিটেরিয়ান ক্রাইম হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, নিজেদের দেশে কি অবস্থা এটা খোঁজ খবর নাই, কিন্তু সব দেশে কি হচ্ছে না হচ্ছে খুব মাথা ব্যথা। ওখানে ভ্যালু মানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কি বললো সেটার অপেক্ষায় বসে থাকে সবাই। ওরা যদি বলে যে তোমাদের এটা ঠিক হচ্ছে না, ব্যাস সবাই উঠে লেগে যায়, হ্যাঁ ঠিক হচ্ছে না, কি হবে এখন, কি কেন বললো, ওরা কি বললো তার উপর আমরা বসে থাকি। ফানো বলছে ওইখান থেকে শুরু। Okay. Then he said that during the period of liberation, however, the colonialist bourgeois frantically seeks contact with the colonized elite. এবার উনি একটা স্বাধীন হওয়ার পরে কি হয় উনি বলছেন যে ক্ষমতায় যারা আসে তারা আসলে কিছুই না, তারা ওই যে যারা চলে গেল তাদেরই রেপ্লিকা। এদেরকে উনি বলছেন এলিট বুর্জোয়া, কলোনিয়ালিস্ট বুর্জোয়া, হোয়াটএভার যাই বলুক, এরা আসলে ওদের রিপ্লেসমেন্ট, এদেরকে তৈরি করে দিয়ে গেছে কলোনাইজাররাই, এবং ওরা আগের সিস্টেমেই বসার জন্যই আসে। তার মানে হচ্ছে প্রতিটা নেতা যারা ডিকলোনাইজেশন হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে ক্ষমতায় আসতেছে, তারা আসতেছে কলোনাইজার তৈরি করে দেওয়া গদিতে বসার জন্য, কোনো নতুনত্ব নাই। এখানে উনি এটাকে অবজেকশন জানাচ্ছেন যে দ্যাট ইজ আ মিস্টেক।
Okay. The intellectual who, for this part, has adopted the abstract universal values of the colonizer is prepared to fight so that colonist and colonized can live in peace in a new world. তার মানে যে ইন্টেলেকচুয়ালরা ক্ষমতায় আসতেছে তারা এটা খুব আমরা বলি খায়, কনসেপ্টটা খেয়েছে যে হ্যাঁ আমাদেরকে একটা ইউনিভার্সাল ভ্যালু রাখতে হবে, শান্তিপূর্ণভাবে থাকতে পাবে, সেজন্য তারা ফাইট করতে চায় না। তো কলোনিস্ট আর কলোনাইজড একসাথে থাকতে চায় এবং আজ পর্যন্ত সেটাই আছে। এখনো তারা বুঝতে পারে নাই বা আমরা বুঝতে পারি নাই আসল শত্রু কারা। আমরা ফাইটটা এখনো করি না যে আসলে ওই আমেরিকা ইউকে যাদের মত আমরা হতে চাই তারাই আসল শত্রু। হ্যাঁ, তাদের পদ্ধতিটাই আসলে আমাদের বড় শত্রু, এই জন্য আমরা উন্নতি করতে পারছি না, তাদের সিস্টেমেই আমরা চলছি। সো তাদের মতোই হওয়ার চেষ্টা করাটাই আমাদের বড় শত্রু, ফানো ওই সময় বলে গিয়েছিলেন। ওকে, তো কলোনাইজ ইন্টেলেকচুয়াল কি করে এখানে পড়ো তো একটু। But the colonized intellectuals introduces a variation on this demand, and in fact, there seems to be no lack of motivation to fill senior positions as administrators, technicians, and experts. The colonized, however, equate this reportism with acts of sabotage, and it is not unusual to hear them declare, "What is the point of being independent then?" ওকে, তার মানে পরবর্তী যে ক্ষমতায় আসতেছে তখন কি হচ্ছে, আবারও সেই একই পজিশন দখল করার, আমি মিনিস্টার হব, আমি গভর্নর হব, নেপোটিজম, আমার লোককে ঢুকাও। হ্যাঁ, ওই একই ধরনের পজিশন, অ্যাডমিনিস্ট্রেশন, টেকনিশিয়ান, এক্সপার্ট বসায় একটা রেপ্লিকা তৈরি করা হয়। আগে যে কলোনাইজ সিস্টেম তারই একটা রেপ্লিকা তৈরি হলো, এরাও শোষণ করার জন্য রেডি। এবং যারা এই সুবিধাগুলো পায় না তারা বলে যে কি লাভ হলো, কি লাভ হলো, কি লাভ হলো। ওকে, কিন্তু নতুন সব ভাঙার কথাটা কেউ বলতেছে না, মানে ফানো বলতেছে এখানে ভায়োলেন্স দরকার, যে আগের সিস্টেম ভাঙতে হবে, না নতুন কিছু আসতে পারবে না। ওকে, এবং এটার কারণ উনি এখন ব্যাখ্যা করা শুরু করবেন যে এটা কেন। কারণ ওই যে কলোনিয়াল পাওয়াররা আমাদের মধ্যে যে ইন্ডিভিজুয়ালিজমের কনসেপ্ট ঢুকাই গেছে, এটার কারণে। এই কনসেপ্টের মানে কি একটু দেখে আমাকে সামারি করে বলো তো, কেউ একজন সামারি করে বলতে হবে। প্রিয়াঙ্কা ডাকে কিনা দেখো তোমাকে। ক্লাসে বলেছিলাম, ডিসকাস হয়েছিল এই লাইনগুলো। মনে আছে লাইনগুলো? স্বাধীন হওয়ার পরে কি কারণে তারা ওই একই রকম শাসনতন্ত্র প্রতিষ্ঠা করে, রেপ্লিকা তৈরি করে কলোনাইজেশনের, অথচ ওরা সবাই নেটিভ? তার একটা কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। এখানে কি হয় কে একটু বলো। যে কি কারণে আমাদের ওই একই ধরনের আমরা একটা ঘোরটোপে আটকে যাই? বিকজ উই হ্যাভ ইন্ডিভিজুয়ালিস্টিক ফিলিং, যে আমি হচ্ছে
সাবজেক্ট, আমার যা মতামত সেটা খুবই ইম্পর্টেন্ট। ওইখানে একটা কমিউনিটি বেস চিন্তা ভাবনা করার স্কোপ থাকে না, কারণ এই নতুন একটা এডুকেশনে শিক্ষিত হই আমরা, ইংলিশ এডুকেশন, সেটা আমাদেরকে ইন্ডিভিজুয়ালিজম দিকে নিয়ে যায়, যেটা শুনতে আসলেই ভালো লাগে। ইন্ডিভিজুয়ালিজম মনে হয় যেন সবাইকে হিউম্যান রাইটস দিচ্ছে, এরকম একটা কনসেপ্টে নিয়ে যায়, কিন্তু ওই কারণে আমরা পারি না। তা মনে করি যে অ্যাজ এ পার্সন আমি কি পেলাম। রিসেন্টলি একজন সাংবাদিক আত্মহত্যা করেছেন, বিভুরঞ্জন সরকার। উনি একটা খোলা চিঠি রেখে গেছে, দেখছো? কেউ কাউকে চোখে পড়েছে? তো উনি অনেক কথা লিখে গেছে যাওয়ার আগে, যে সত্যি কথা বললে সমাজে টিকে থাকা যায় না, অনেক কথা। তো অ্যাজ এ পার্সন উনি যে ভাবছিলেন যে আমার অ্যাচিভমেন্ট কোথায়, তা আমি এত সৎ থেকে আমার কি লাভ হলো, বা সত্যি কথা বলতে যে বিপদে পড়ে কি লাভ হলো। তো এই যে ব্যক্তি তার শুধু নিজস্ব স্বার্থটাকে মুখ্য করে দেখে, যে আমি নিজে, যে আপনি বাঁচলে বাপের নাম চাচার নাম, এই সব কনসেপ্টটা ওইটাই আর কি, যে বিকজ অফ ইন্ডিভিজুয়ালিস্টিক ফিলিং আমরা ওই একই জিনিস ফলো করি, কলোনিয়াল স্টাইলেই শাসন করতে থাকি। ওই যে ব্রাদার সিস্টার কমরেড, এই দৃষ্টিভঙ্গিতে সহজে চলে আসতে পারি না। হ্যাঁ, শুধু যুদ্ধ করার সময় থাকে, যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন আবার চলে যায় ইন্ডিভিজুয়ালিটির দিকে, চলে যায় যে আমি কি পেলাম। ওকে, আর আরেকটা জিনিস কি, যে আমরা ভিলেজ অ্যাসেম্বলি, তারপরে পাওয়ার অফ পিপলস কমিশন, প্রোডাক্টিভনেস অফ নেইবারহুড, কমিটি মিটিং, হ্যাঁ, এই জিনিসগুলোকে ওইভাবে আপহোল্ড করতে পারি না। somewhere they are lost. তো উনি এটাকে বলছেন যে স্পয়েল চিলড্রেন অফ ইয়েস্টারডেস কলোনিয়ালিজম অ্যান্ড টুডেস গভর্নিং পাওয়ার। তো এই কারণে, যে ওদের দিয়ে যাওয়া কনসেপ্টের কারণে আমরা পুরোপুরি স্বাধীন হতে পারি না। ইয়েস্টারডেস কলোনিয়ালিজমের স্পয়েল চাইল্ড হয়ে যাই আমরা, মানে কদিন আগে যে কলোনাইজার ছিল তাদের স্পয়েল চাইল্ড আমরা, টুডেস গভর্নিং পাওয়ার। হ্যাঁ, the oversee the looting of the few national resource. তখন এরা কি করে, নিজেদের দেশে টাকা লুটে পুটে খাওয়া, টাকা পাচার করা, এগুলো করে বেড়ায়। Replica of the colonizers. So their doctrine is to proclaim the absolute need for rationality concept of the nation. তারা নেশনকে এনরিচ করতে চায় না, নেশনে যা কিছু আছে চুরি করতে ধান্দায় থাকে। ওকে, সো দে অ্যাক্ট লাইক এ ভালগার, কি লেখা, যারা ক্ষমতায় আসে তারা কিসের মতো অ্যাটিটিউড করে, ভালগার অপরচুনিস্ট people. The colonized intellectual gives priority to detail and tends to forget the very purpose of the defeat of colonialism. এক সময় ভুলে যায় যে কলোনিয়ালিজমের বিরুদ্ধে তাদের বিরুদ্ধচারণ থেকেই তাদের জন্ম হয়েছে পলিটিক্যাল দলগুলোর। আসলে একটা মানে কলোনাইজারদের ইনফ্লুয়েন্স ছাড়া একটা সমৃদ্ধ নেশন তৈরি করার যে গোল, এটা কারো মাথায় থাকে না, তারা ভুলে যায়। They lose sight of the unity of the movement, and in the event of failure at the local level, he succumbs to doubt, even despair. এবং ওই যে আসল যে লক্ষ্যটা ভুলে যায়, লোকাল লেভেলে যেসব প্রবলেম হয়, ক্ষমতা দখলের জন্য মারামারি, হতাশা, যেসব দ্বন্দ্ব তৈরি হয়, সেক্ষেত্রে তারা হতাশ হয়ে পড়ে যে দেশ স্বাধীন হয়ে কি হলো। কিন্তু তারা ভুলটা ধরতে পারে না, যে কোথায় ভুলটা হয়েছে বা কোথায় আমাদের চেঞ্জ করতে হবে, বুঝতে পারে না তখনও। তার মানে ডিকলোনাইজেশনের সময়ও ওই ম্যানিকেনিজমটা, কলোনিয়াল সোসাইটির যে স্টাইল, সেটা চলতে থাকে। ওকে, তাহলে এতে কি লাভ হয়? এতে লাভ হয় হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কলোনাইজারদের, যারা আগে ছিল, তারা এমন একটা জিনিস দিয়ে গেছে এখানে, এমন নিয়ম কানুন দিয়ে যায়, ডেমোক্রেসি যেমন একটা তার এক্সাম্পল। আলটিমেটলি দ্য র ম্যাটেরিয়াল কামস অ্যান্ড গো, লেজিটিমাইজিং দ্য কলোনিস্ট প্রেজেন্স। ওদের মেন্টালিটা ওরা করে দিয়ে যায় এমন, যে ধান্দাবাজ মেন্টালিটিটা রেখে দিয়ে যায়, ওরা এক্সাম্পল রেখে দিয়ে যায় যে কিভাবে মিনিস্টার হওয়া যায়, তারপরে ক্ষমতা দখল করে পাওয়ার এক্সারসাইজ করা যায়, আরো বেশি রিচ হওয়া যায়, সাথে সাথে কর্পোরেট ওয়ার্ল্ডের বাকিদেরকেও এনরিচ করা যায়, এই সিস্টেমটা থেকে যায়। So the colonist makes history. His life is an epic and odyssey.
He's invested with the very beginning. We made this land. He is the guarantor for its existence. If we leave, all will be lost. If we leave, and this land will return to the dark age. Ultimately, ওটাই বজায় থাকে যে আমরা এই জায়গাটা উদ্ধার করছি। হ্যাঁ, আমেরিকার আবিষ্কারক কে অমুক, ইন্ডিয়াকে আবিষ্কার করছে অমুক, মানে যেন আগে এক্সিস্টই করতো না। সেভাবে ওরা যে অ্যাটিটিউড শুরু করেছিল সেটা তখনও বজায় থাকে, কারণ ওই দেশের র ম্যাটেরিয়াল গুলো আনা নেওয়া আমদানি রপ্তানি সবই চলতে থাকে এবং কন্ট্রোলও চলতে থাকে। যেমন ধরো এই মুহূর্তে ইন্ডিয়ার উপর আমরা একটা প্রেশার দেখতে পাচ্ছি ইউএস এর, তার মানে ইউএসএ কিন্তু বলে দিচ্ছে যে তোমরা আমাদের ভাইদের কলোনি ছিলা, আমাদেরও এই ওরকম একটা আমাদের আন্ডারেই আসো। তোমরা যদি বেশি উল্টাপাল্টা করো, ইউ উইল বি অ্যাট লস, সমস্যা হবে। তার মানে আলটিমেটলি নেশন স্টেট গুলা স্বাধীন হতে পারে না ওইভাবে, একটা কন্ট্রোলে থেকেই যায়, আর না হলে প্রবলেম স্যাংশন। যেমন আমরা 2টো হেলিকপ্টার কিনেছি রাশিয়া থেকে, কিন্তু আমরা দেশে আনতে পারছি না, বিজনেস করতে পারছি না ঠিক মতন। কেন? কারণ যে কোম্পানির কাছ থেকে আমরা এগুলো কিনেছি, কি নাম, যে এয়ারক্রাফট, সেই 2টা হচ্ছে গিয়ে ইউএস স্যাংশনের আন্ডারে আছে। তো ওখান থেকে আমরা সরাসরি আনতে পারবো না। আনার সাথে সাথে যদি আমরা জোর করে আনি, আমরা অনেক ধরনের স্যাংশনের মধ্যে পড়ে যাব, বিশাল লস হবে। কি কিছু বলবে? মাইক অন করেছো? ওকে, আচ্ছা। সো এখানে বলছে যে আবারও ভায়োলেন্স দরকার হবে। প্রথমে ভায়োলেন্সের কথা স্বীকার বললেন যে ছাড়া ডিগ্রেডেশন হবে না, তারপর বললেন যে স্টেপ বাই স্টেপ আপনি দেখাচ্ছেন যখন কলোনাইজ অবস্থায় থাকি তখন তো ভায়োলেন্স দরকার পড়েই। কলোনাইজেশন শেষ হয়ে যাবে ওই সময় থেকে কি হয় এবং স্বাধীন হওয়ার পরেও কি ঘটতে পারে সেগুলো উনি বলছেন। প্রতিটা পার্টি কিভাবে করাপ্টেড হয়ে পড়ে, কি ফলো করে। বলছে যে যেমন ধরো ওয়ান ম্যান ওয়ান ভোট, the nationalist political parties never insist on the need for confrontation precisely because their aim is not the radical overthrow of the system. মানে কলোনিয়াল পিরিয়ডের যে ভোটিং সিস্টেম সবকিছু ওরা ফলো করতে থাকে, ওয়ান ম্যান ওয়ান ভোট, আমাকে ভোট দাও আমি ই করবো। ওই পার্টিটা কি পপুলার কিনা, পার্টি কি আসলেই পুরো দেশকে জাগাতে পারবে কিনা, ওদের কি কি অবজেক্টিভ আছে দেশকে এনরিচ করার, শ্রমিক শ্রেণী কৃষকদের জন্য চিন্তা করার, সোশ্যাল ওয়েলফেয়ারের কথা আর ভাবছে কিনা, এত কিছু বলে না, খালি সরাসরি নির্বাচনে চলে যায়। ইশতেহার থাকে ঠিকই, সেটা খুব ফলপ্রসূ হয় না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ন্যাশনালিস্টিক পলিটিক্যাল পার্টি তারা কেমন হয়, তারা হয় হচ্ছে বুর্জোয়া স্বভাবের। বুর্জোয়াদের স্বভাব কি? আস্তে আস্তে আপার ক্লাস হওয়া। দে নেভার সার্ভ দ্য ওয়ার্কিং ক্লাস। আম্মু আমাদের কনভোকেশন এই মাসে। আচ্ছা, তখন ডিসকাশন যেগুলো হয় যে ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, রিফর্ম ডিসকাশন, এগুলো পড়ানোর সময় আমরা ক্লাসে ডিসকাস করেছি যে ঠিক আমাদের দেশের সাথে মিল পাচ্ছি। যেন একটা দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, তার কি কি অপরচুনিটি থাকে। 5ই আগস্টের পরে আমাদের যে সিনারিও অনেকটা মিলে যায়, যে আমরা একইভাবে ওই এক কথাই বলছি যে ভোটিং কি হবে, নতুন নতুন স্লোগান বলি আমরা, কিন্তু যে সিস্টেম সেই সিস্টেমের থেকেই কাজগুলো হতে থাকে। মানে পরবর্তীতে একটা একটা যেমন ধরো 5ই আগস্ট যেটা হয়েছে আগে, সেটা একটা ভায়োলেন্স ছিল। ভায়োলেন্স নেসেসারি ফর আ কান্ট্রি টু জেনারেট চেঞ্জ। ওকে, তো এর আগেও এরকম ভায়োলেন্স হয়েছে। এক একটা রেজিম পতন যখন হয় একটা ভায়োলেন্সের মাধ্যমেই হয়, কিন্তু আলটিমেটলি একটা ফ্রি সত্যিকার একটা জিনিস আসার জন্য আরো ভায়োলেন্সের দরকার হতে পারে। ফানো এটাই বলছে যে
when the nation states builds up, they actually follow the model of the colonial power. ওই ফলো করতে করতে দেখা যায় যে ট্রুলি ওই দেশের কি লাগবে ওরা বুঝতে অনেক সময় লাগে, এবং যতদিন না বোঝে এই ভায়োলেন্সটা একের পর এক আসতে পারে। ওকে, এবং যতদিন না প্রেজেন্ট এখানে ঢুকবে ততদিন এটা সমাধান নাই। উনি বলছেন যে কৃষক সমাজ একেবারে যারা নিম্ন শ্রেণীর কিন্তু সমাজকে ধরে রেখেছে, তারা যখন বাইরে থাকবে এই বেল্টের, ততদিন এই সমাধান হবে না। The peasantry is systematically left out most of the nationalist parties' propaganda. Peasantry মানে কি? দাসত্ব ম্যাম। কৃষক। তো আলটিমেটলি ওরা যদি চেষ্টা করে তাহলেই একমাত্র চেঞ্জ আসতে পারবে, এবং কৃষকরা আন্দোলন করলেই এবং তারা যদি সফল হয় তাহলে সত্যিকারের চেঞ্জ আসবে। কিন্তু কৃষকদের তো ওই সংগঠিত হওয়ার ক্ষমতা নাই, ওদের ওই জ্ঞান বিদ্যা নাই, এলিটদের যেই বা বুর্জোয়াদের যে স্কিল আছে সেটা ওদের নাই দেখে ওরা সেটা করতে পারে না। কিন্তু অনেক সময় কোনো না কোনো ভাবে একসাথে হয়েও যায়, ঠিক যেরকম ফরাসি বিপ্লবের সময় হয়েছিল। So colonialist bourgeois which had remained silent up to then enters the fray. Non-violence. আচ্ছা, তো খেয়াল করো এসেটা এরকম যে উনি প্রথমে ভায়োলেন্সের ইম্পর্টেন্স বলে করণীয় শেষের দিকে কি কি হতে পারে, স্বাধীন হওয়ার সময় কি কি হতে পারে, এবং কিভাবে কলোনাইজেশন চলতে থাকে স্বাধীন হওয়ার পরেও, র ম্যাটেরিয়াল আসে যায়, এবং কেন একটা দেশ স্বাধীন হওয়ার পরেও পুরোপুরি স্বাধীন হলো না, তারা ওই মেনিকিয়ান স্টাইল ফলো করতে থাকে, সেগুলো বললো। এবং আলটিমেটলি বললো যে কৃষকরা যদি কিছু করে তাহলে সম্ভব, নাহলে দেখা যায় যার ইন্ডিভিজুয়ালিস্টিক কারণে সবাই যার যার লাভের চিন্তা করে তাই কিছু হয়ে ওঠে না। এবং এই সময় নন ভায়োলেন্সের কথা খুব ওঠে, যে তোমরা কিন্তু ভায়োলেন্সের ধারে কাছে যাবে না, তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে বর্বর প্রমাণ করবা কি যে তোমরা আসলে কলোনি হওয়ার যোগ্যই ছিলা, এই জন্য তোমরা তো ভায়োলেন্ট। এটা মাথায় রেখে, এবং এই কথাগুলো যারা বলে হচ্ছে কলোনিয়াল পাওয়াররা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও বলতে থাকে, সেটা একটা ব্রেন ওয়াশ করে দেয় আমাদেরকে, যে কারণে যখন ভায়োলেন্স দরকার তখন আমরা ওটা থেকে দূরে থাকি, যেটা আসলে এখন ক্ল্যাশের দরকার, যে এটা মানে সত্যি অন্যায় হচ্ছে, তখনও আমরা দূরে থাকি, কম্প্রোমাইজিং এর একটা নোশন নিয়ে থাকি, কম্প্রোমাইজ। ম্যাম ওয়ার্কিং ক্লাস কি আসলে কিছু করতে পারে? মানে আমি এটা কেন বললাম ম্যাম, যে কোনো একটা মানে যখনই ওয়ার্কিং ক্লাস কিছু করার চেষ্টা করে, ওইখানে দেখা যায় ওদের যে লিড, মানে ওদের যে লোকটা ওদের লিড দেয় ওটাও তো কৃষক শ্রেণীর লোক, ওটাই তো এলিট হয়ে যায় যে কোনো ভাবে। এটা একটা সমস্যা ক্রিয়েট করে। এই জন্য আমরা পড়াতে আমরা পড়েছি হোয়াইট মাস্ক, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, যে উনি বলতেছে যে সাইকোলজিতে আমাদের যদি পরিবর্তন না আসে এগুলো কোনোটাই সম্ভব না। আমরা কিন্তু মনে করে দেখো, আমরা কিন্তু এই এসেটা পড়ার আগে ওগুলো পড়ে নিয়েছি, যে উনি সবকিছু সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখাতে চাইছেন, কেন হচ্ছে না। এটা একেবারেই এই চ্যাপ্টারটা নেচার অফ দ্য আর্থের এই চ্যাপ্টারটা পার্টিকুলারলি ভায়োলেন্সের দরকার, কিন্তু উনি বলতে চাচ্ছেন যে তখন ভায়োলেন্স কাজে লাগবে যখন সে বুঝবে যে আমি আসলে কালো, এবং কালোই আমার ঐতিহ্য, হ্যাঁ, এবং আমার ঐতিহ্য নিয়ে আমি ফাইট করব। ঠিকই বলেছো, যখন ওই পাওয়ারে আসে তখন ওই একই রকম এলিট বুর্জোয়ার অ্যাটিটিউড করে, এটা উনি থিওরিতে বুঝাই দিয়ে গেছেন একদম। তো আলটিমেটলি দেখা যায় কি যে এক একটা দেশ যখন এরকম ভায়োলেন্সের প্রয়োজন পড়ে তখন ওইসব দেশগুলো মেডিয়েটর হয়ে দাঁড়ায়, নেগোসিয়েশন, মানে ধরো ইউনাইটেড নেশন যে কাজগুলো করে, তো ইউনাইটেড নেশন আসলে গাজার জন্য কি করছে, কিসে মেডিয়েটর, তো কিছুই করতে পারতেছে না। হ্যাঁ, খামাখাই কতগুলো বডি থাকে, তারা নো ভায়োলেন্স, মেডিয়েটর, নো ম্যানস ল্যান্ড এসব বলে টলে আসলে কিছুই করে না, খালি নাম কাজটা দেখায় যে আমরা খুবই সভ্য, বর্বর না, আমাদের কত কিছু আছে ইনস্ট্রুমেন্ট এগুলো ইয়ে করার, আর তোমরা যারা এগুলো করবা তোমরা অসভ্য, তাই তোমরা যদি অসভ্যতা করো যে কোনো সময় আমরা করতে পারি। দিস আর অল স্টাইল, এক ধরনের নতুন ডিসকোর্স তৈরি করা যাতে কন্ট্রোল করা যায় পরবর্তীতে, যাদেরকে আমরা ছেড়ে দিলাম।
এবং ওরা খুব ভালো করে জানে যে যে অবস্থায় ওরা ছেড়ে গেছে কলোনিগুলোকে, এখানে ভায়োলেন্স হবেই। এটা ওরা খুব ভালো করে জানে। ওকে, আচ্ছা, then he talks about the classic attitude of the colonies intellectual and the leaders of the national parties is by no means objective. Communist violent methods are ineffective. আচ্ছা, এই জায়গাটা আছে যে any attempt to smash colonial oppression by force is an act of despair, a suicidal act, because the colonizers' tanks and fighter planes are constantly on their mind. When they are told to act, they imagine bombs being dropped. কি কারণে বিভিন্ন দেশগুলো স্বাধীন হওয়ার চেষ্টা করে না, মানে পুরোপুরি স্বাধীন মানসিক শারীরিক সবভাবে? তার কারণ হচ্ছে সাইকোলজিক্যালি উনি আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে ওনাদের মাথায় কাজ করে যে এর আগে তো একবার ভায়োলেন্স হয়েছিল, তখন একবার ফাইট করেছি, তখনও স্বাধীন হই নাই, এখন আবার যদি বমের কথা শুনি, বম্বিং হবে, আবার কাউকে মারতে হবে, তাদের বুকে কাঁপুনি ধরে যায়। তারা সাইকোলজিক্যাল কারণে আবার ওই ক্লাসে যেতে চায় না, বরঞ্চ নিজের দেশে কম্প্রোমাইজ করে থাকে। তারপরেও কু হয়, বিভিন্ন ধরনের কু হয়, একের পর এক গভর্নমেন্ট চেঞ্জ হয়, কিন্তু যতদিন না ওরা বোঝে যে আমাদেরকে আমূলে চেঞ্জ করতে হবে, সমূলে চেঞ্জ করতে হবে, যে আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে, ততদিন ওই দেশটা নিজস্বতা পায় না। যেমন একটা দেশ বলি মালয়েশিয়া, মালয়েশিয়ার হিস্ট্রি কেউ জানো? মালয়েশিয়া এত ভালো করার পেছনে কিসের অবদান বলতে পারবা কেউ? সম্ভবত মাহাতির মোহাম্মদের কিছু চেষ্টা আছে, কিন্তু ওদের দৃষ্টিভঙ্গিতে কিছু বিভিন্নতা ছিল, একেবারে কলোনাইজারদের স্টাইলে ওরা করতে চায়নি সবকিছু। সেই কারণে কিন্তু ওরা আমার কাছে মনে হচ্ছে এই কারণে আগে গেছে। আবার ভ্যারিয়েশন আছে, যেমন সিঙ্গাপুর ওদের স্টাইলে আগাইছে, কিন্তু ওরাও আগাইছে, কিন্তু মাহাতির কি ভোটে নির্বাচিত? ও এত বছর কিভাবে থাকে? শুরুটা জানি না, শুরুটা আমি জানি না, একদম জানি না, কিন্তু ভোটে নির্বাচিত এটা জানি, কিন্তু আমার শুরুটা জানা নাই। হ্যাঁ, যেমন ধরো ইরান, তারপরে ইথিওপিয়া, কিছু কিছু দেশ আছে সম্পূর্ণ নিজস্বতায় চলে। হ্যাঁ, এখন যেটা আফগানিস্তান করতেছে, ও কিন্তু ভালো করছে, যতই বলো তালেবানদের দেশ, হ্যাঁ, মেয়েদের হিউম্যান রাইটস নাই, কিন্তু ইকোনমিক্যালি কিন্তু ভালো করছে। এবং একটা কথা কি, যখন পাওয়ারফুল হয়ে যায় কোনো কান্ট্রি, তাদের তৈরি করা ডিসকোর্স সব জায়গায় চালু থাকে। আর এই যে প্রতিটা দেশের দুর্বলতা আছে, ইরানের দুর্বলতা আছে, তালেবানের দুর্বলতা আছে, হিউম্যান রাইটস ভায়োলেশন করার যে এইগুলাকে খুব বেশি পুঁজি করে হাইলাইট করে দেখানোর ডিসকোর্স তৈরি করে দেখানোর টেন্ডেন্সিটা কিন্তু ওয়েস্টই করেছে। যে কারণে আমরা তালেবান শুনে মনে করি যে মোল্লারা যারা কিনা দাড়ি না রাখলেই হচ্ছে গিয়ে পানিশমেন্ট দেয়। এই যে কনসেপ্টটা দাঁড় করাইছে, এটা খুব জরুরি, কারণ ওরা যে ভিন্ন পথে হাঁটতেছে, ভিন্ন পথে হাঁটা মানে আমেরিকান স্টাইল ফলো না করে অন্য সিস্টেম পৃথিবীতে চালু করা, মানে তো একবার পপুলার হয়ে গেলে অন্য দেশে ফলো করবে। এটা কিন্তু বড় ভয়ঙ্কর জিনিস পাওয়ারফুল দেশগুলোর জন্য। যে কারণে আমেরিকা ব্রিটেনরা কখনো কমিউনিজম পছন্দ করে না। হ্যাঁ, যদি কমিউনিস্ট কান্ট্রি সফল হয়, তাদেরকে সবসময় আজে বাজে কথা বলে নানান ভাবে রেড কালার করে রাখে। এবং এটা করার ওদের বডি থাকে, উঠে পড়ে বসে থাকে যে কিভাবে ওদের নেগেটিভ গুলো দিয়ে প্রচারণা করে, এমনকি ওখানে ওরা ইনভেস্টমেন্টও করে। অনেকে তো বলে যে ইরানের যে মেয়েটা মারা গেল, ও হিজাব পরা ছিল না, ওকে টর্চার করা হয়েছে, কোনো কারণে মারা গেছে বা কিছু, তো ওটার জন্য নাকি ওই সময় প্রচুর অনেক শোডাউন হয়েছে, আমেরিকান ইনভেস্টমেন্ট ছিল বা ইসরায়েল ইনভেস্টমেন্ট ছিল। সেটা হতেও পারে,
এটা ওদের হচ্ছে গিয়ে বুদ্ধিমত্তা ওয়েস্টার্ন কান্ট্রি গুলার, যে ওই দেশের দুর্বলতাটাকে হাইলাইট করে কিভাবে খারাপ দেখানো যায়। কিন্তু ওই টেকনিক্স আবার আমাদের জানা নেই, যে আমেরিকান কোনো কিছু খারাপ দেখানো বরং সবসময় ভালো দেখি, সবকিছু আমরা ওরকম হতে চাই। আচ্ছা, মানে এখানে বলছেন যে ultimately until you understand your worth you remove the white house, and until you understand that violence is necessary for changing the system as a whole you will never be free. Okay, বাবা এভাবে উনি অন যতই ব্যালেন্স ব্যস্ত থাকো সারাদিনে চ্যাপ্টারটা শেষ আমাকে করছেন একবার যে ফোন দিবা, it is necessary, আমি and অনেক লাস্ট নাটক টেনশনে দিয়ে উনি শেষ থাকি, করছেন যে ভায়োলেন্স আসলে দরকার পড়ে। এবং উনি সারাদিনে বলছেন যে আমাকে নেশন একবার স্টেট করে গুলা ফোন দিবা। স্বাধীন হওয়ার পরেও পুরোপুরি ফ্রি হতে পারে না, একের পর এক ভায়োলেন্স হতে থাকবে যতদিন না ফ্রি হয়ে ফোন peasantry, দিবা, কোথাও ঘোরাঘুরি করবা না, the কিছু lower class করবা না, people are দরজা folded, জানলা বন্ধ করে লেখাপড়া পুরো মুখস্থ সম্পদ করো। চেঞ্জ না হবে। তো এই গেল অন ভায়োলেন্স। ওকে, কোন প্রশ্ন আছে? তোমার আর বিছনার চাদর নাই? আর একটা বিছনার চাদর যে ছিল সেটা বিছাও। হ্যাঁ, Okay, this comes on national culture. National culture চার পাঁচটা পয়েন্ট ধরে ধরে তোমরা এক্সাম দিয়েছো, মনে করো উনি কিভাবে বলছিলেন যে এইভাবে করলে কালচারটা পাগলের অংশ হিসেবে আইডেন্টিটি তৈরি করতে পারে। মনে করো কি লিখেছিল এক্সামে? ঠান্ডা লাগায় না বাবা, বেশি দিন হয়নি এক্সাম দিয়েছি। ঠান্ডা লাগায় না। বসে যে বাইর হয়েছে এখনো আসে নাই, আমি আসতে সারাদিন মনে রান্নাই আছে? করিনি বাবা, আমি কেবল ভাত রান্না করতে যাব, ডাল ভর্তা করবো, ভাত রান্না করবো। Yes, ma'am. একটু বলো। On national culture mainly ফানু বলেছে যে preserve your culture in such a way that you don't forget that this is your country, your nation, and you have to uphold your culture. ফাইন, সেটার জন্য ওনার কয়েকটা স্পেসিফিক ইস্যু পয়েন্ট উনি বলেছিলেন, কারো কি মনে আছে? Don't use umbrella term. ইয়েস, গুড, বলো একটু। হ্যাঁ, মানে কি করা যাবে না, নেশন মানে কালচার দিয়ে, কালচার একটা টুল, কিসের? ডিকলারেশনের টুল, তাই না? কালচার, এই Yes, কালচার ma'am. দিয়ে অনেক কিছু করা যায়, ওই মেয়েটা সব খাই ফেলছে, কিন্তু এই কালচারটাকে ইউজ করার সময় কিছু ভুল করি, ওই মেয়েটা সব খাই ফেলছে। সেই ভুলগুলো করা যাবে না। আর কি করতে হবে? তুমি তো 2 প্লেট খাবার নিয়েছো তো। ম্যাম তিনটা ফেজের কথা আর ওই মেয়েটা বলেছিলেন, যেখানে প্রথমত উই ইমিটেট দ্য কলোনাইজার্স কালচার, অ্যান্ড দেন সেকেন্ডলি আমরা বুঝতে পারি যে ইটস নট গুড এনাফ, তারপর আমরা নিজেদের লোকাল কালচারে ফিরে যাই, দেন থার্ড ফেজে গিয়ে আমরা ফাইট করি উইথ আওয়ার ওন কালচার। মায়ের সাথে কথা বলো, মায়ের রাইট, এটা আমরা কিভাবে দেখাইছিলাম যখন তোমরা এসে লিখেছিলা? না কেক খাই। তখন বাংলাদেশে কিভাবে দেখাইছো একটু বলো তো দেখি, আমি তিনজনের কাছ থেকে শুনতে চাই, তিনজন। আর রাকিব আগে বলো। ম্যাম এক্সামেরটা এখন ঠিক মনে নেই, বাট বাংলাদেশ থেকে নর্মালি মুক্তিযুদ্ধ থেকে কিছুটা টেনে এনে দেখাচ্ছিলাম ল্যাঙ্গুয়েজ। প্রথমত আমরা এখনকার যে সিচুয়েশন, ম্যাম একটু ইয়ে হচ্ছে, আমি পরে বলি ম্যাম। কাস্টারটা কই? আচ্ছা, আরেকজনকে বলবে প্লিজ, আচ্ছা আমার মা কাস্টার এক্সামে কিভাবে সাজাইছো আর ন্যাশনাল কালচার? আসিফ? ম্যাম
হ্যাঁ ম্যাম আমি মেনলি বাংলাদেশের যে পার্সপেক্টিভ আছে ওই পার্সপেক্টিভ থেকে ন্যাশনাল কালচার এবং কালচারাল যেই বিষয়গুলো আছে, যেমন আমাদের মুক্তিযুদ্ধ তো হচ্ছে গিয়া একটা এখানে কাজ করছিল আমাদের, কি বলা যায় এটাকে, ন্যাশনালিজম যে জিনিসটা, ওইটার জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করছি, দেন স্বাধীন হয়েছি, এবং আর তার ব্যাকগ্রাউন্ডে ছিল আমাদের ভাষা আন্দোলন। তো ওই বিষয়গুলো পরবর্তীতে মানে কিভাবে তুলে ধরছে, যেমন আহ এবং এটাকে আমরা কিভাবে এটা রক্ষণাবেক্ষণ করছি, এমন কিছু এক্সাম্পল দিয়েছিলাম বাংলা, সরি 21-এ বই মেলা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কিছু কালচারাল যে ইভেন্ট আছে পহেলা বৈশাখ, যেগুলোকে গ্লোরিফাই করা হচ্ছে না, আমি এইগুলাই লিখেছিলাম। ওকে ফাইন। বইতে যেভাবে ছিল এইভাবেই আছে। নেগেটিভ যেটা মানা করা হচ্ছে সেটা আগে বলি। বলছে যে প্যান কোন কিছু ইউজ করব না আমরা, মানে বাংলাদেশ তো বাংলাদেশি, শুধু বাংলাদেশের ভিতরকার জিনিসই দেখবো। যদি আমরা এখন ওয়েস্ট বেঙ্গল, বিহার সবকিছু নিয়ে শুরু করি যে সমস্ত বাংলা, তাহলে একটা ভুল হবে। তাহলে প্রিসাইসলি ওই যে দেশ নেশনে আমরা ভালো করতে চাই সেই কালচারটা জোর পায় না, কালচারটা একটু স্ট্রেংথ হারিয়ে ফেলে। এই জন্য উনি প্যান আফ্রিকান, প্যান নেগ্রিটিউড এই ধরনের ওয়ার্ড ইউজ করতে মানা করছিলেন। সেটা আবার কিসের প্রেক্ষিতে? কারণ আমরা জানি হচ্ছে 1960 সালে 59 কোন একটা সময় একটা আমেরিকান মানে জাতিসংঘ টাইপের একটা আফ্রিকান সংসদ টাইপের একটা জিনিস তৈরি করা হয়েছিল। সব আফ্রিকান দেশগুলো ওখানে যুক্ত ছিলেন, অ্যাম্বাসেডারও ছিলেন ওখানে। তারা একটা আফ্রিকান মানে নেশনস গুলার যে সত্তা, এটাকে আপহোল্ড করার চেষ্টা করছিলেন। তো ওনার এই আইডিয়াটা পছন্দ হয় নাই, যদিও এমএসসি ওনার টিচার, ওনার খুব পছন্দের মানুষ না, সিংহর মনে হচ্ছিল আফ্রিকান একজন লিডার। তো উনি বলছেন যে এই ধরনের সিস্টেমের সমস্যা আছে, প্রতিটা দেশকে ইন্ডিভিজুয়ালি তার কালচারকে আপহোল্ড করতে হবে। এটা হচ্ছে কি ওনার একটা ক্রিটিসিজম, যে কালচারকে তুলে ধরার সময় আমরা একটা ভুল করে ফেলি, প্যান ইউজ করে ফেলি, প্যান বা ট্রান্স মানে ব্যাপকভাবে বোঝার চেষ্টা করি। সব নিগ্রোদেরকে একসাথে চিন্তা না করে কায়রো আলাদা, ইথিওপিয়া আলাদা, এইভাবে যার যার অরিজিন এথনিসিটি অনুযায়ী কালচারকে দেখা উচিত। ওকে, আর এটা তো কমন সেন্সের ব্যাপার, এত বড় মেয়ে পুতুল দিয়ে খেলবে নাকি? এত বড় পুতুল দিয়ে খেলবে? শেয়ার এটা তো ইয়েলো মার্ক করা একটা পেজ ছিল, ওটা আমি আপলোড করে নেই। মানে 8-9 এর মেয়ে পুতুল দিয়ে খেলবে? বাইরে থেকে ভালো করে মুখ বন্ধ করে রেখে দিও। একটা আসতো যাবে কিনা সন্দেহ। সব খাই ফেলি। বাবা সকালে খাইতো, তার জন্য একটু রাখবা। কেমন এটা হাত দিলাম। Okay. Each generation must discover its mission, fulfill it or betray it in relatively opacity. In the underdeveloped countries, preceding generations have simultaneously resisted the insidious agenda of colonialism and paved the way for the emergence of the current struggles. Okay. উনি শুরু করছেন এভাবে যে সমস্ত যুগে যুগে যারা শোষিত হয়েছে, হ্যাঁ, তাদের একটা the colonized subject had to say that we have had enough. তাদের বলার কিছু আছে, হ্যাঁ। তো এই যে বলার জিনিসগুলো এই বলার কথাগুলো যারা পার্টি, তারা সবসময় পলিটিক্যালি বলার চেষ্টা করে, পলিটিক্যালি। কিন্তু অনেক কথা একটা ছোট ছেলে, একটা মা, হ্যাঁ, একটা অল্প বয়স্ক নারী বা বিধবা, এরকম অনেক মানুষ আছে যাদের অনেক বলার কথা আছে। সেই বলাগুলো আমরা কোথায় পাবো? লিটারেচার ক্যান বি বেস্ট ওয়ে টু এক্সপ্রেস দোজ থিংস। ওকে, তো বলছে যে we must
We must not let the colonized people forget their dignity. বাস্তবায়ন হাত দিনকে একটার পর একটা মেসেজ করে যাচ্ছে। কেন? And for doing that, the recognition of a national culture মেসেজের and ধরনটা its কি? right to exist represent their favorite stamping our ground. মানে হ্যাঁ পলিটিক্যাল লিডাররা যেভাবে তাদের পলিটিক্যাল প্র্যাকটিস চালা যায় সেটা এক ধরনের অ্যাক্টিভ ফোর্স, এরা করবে না। কিন্তু সাইকোলজিক্যাল অনেক ইস্যু আছে, যুগের পর যুগ মানুষের যে অনেক কথা আছে, সেই জিনিসগুলোকে তুলে ধরার জন্য কি করতে হবে, সেই জিনিসগুলোকে সাইকোলজিক্যাল একটা টুল হিসেবে ইউজ করা যায়, একটা পাওয়ারফুল ফোর্স হিসেবে ইউজ করা যায়, যদি একটা ন্যাশনাল কালচার তৈরি করা যায়, ওগুলোকে একসাথে করা হয়। যেমন ধরো কোন একটা যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধ, সেটা নিয়ে কেউ কিছু লিখলো, সেটা নিয়ে কাব্য চর্চা হলো, নাটক চর্চা হলো। আদা বাটি আছে কোন একটা ম্যাসাকার হলো, সেটা গল্পে চলে আসলো। অথবা কেউ কাউকে সাদাদের বিরুদ্ধে কোথাও জিতেছিল, বা নতুন কোন একটা প্রযুক্তি আবিষ্কার করেছিল যেটা তার দেশকে ও মানে যেমন ধরো মহাত্মা গান্ধীর যে ছোটবেলায় এগুলো বানাই দাও মানে চরকি কাটার, সুতা কাটার মেশিন, যে আমরা সবার ঘরেই লাগবে, আগের মতন আমরা যে যার ঘরেই নিজস্ব উৎপাদন করব। এই ধরনের যে প্র্যাকটিস গুলা, সেগুলো যদি গানে কবিতায় চলে আসে, it can create a national culture, and it can become a force against the colonizer, and it can also become a tool to decolonize. তো উনি বলছে যে যেহেতু বইটার নাম হচ্ছে রেচেড অফ দ্য আর্থ, রেচেড অফ দ্য আর্থ, যারা আর্থে রেচেড, তাদের কি কি করা উচিত। প্রথম চ্যাপ্টারে মনে হয় বলেছেন ভায়োলেন্সের কথা, ভায়োলেন্স মাথায় রেখে চলতে হবে, পরবর্তী যারা আসবে তারাও ভালো না হইতে পারে, ভায়োলেন্স চলতেই থাকবে, এই কথা বলছেন। এই চ্যাপ্টারে উনি বলতেছেন যে দ্য রেচেড অফ দ্য আর্থের পরবর্তী করণীয় হচ্ছে যে একটা ন্যাশনাল কালচার বিল্ড আপ করা, whereas these politicians integrate their action in the present, intellectuals place themselves in the context of history. So what the intellectual can do, they can put colonial history and willingness to be decolonized together, and they can create a new type of national culture to defend national culture. তাহলে এখানে ন্যাশনাল কালচারটা কে করবে? শুধু কিন্তু সাধারণ মানুষরা না, intellectuals, they can be also included. Okay. এটাকে উনি এক ধরনের সাইকোলজিক্যাল টুল বলছেন, যাতে করে নিজেদের ভিতরে যত কষ্ট দুঃখ আছে এর থেকে বের হয়ে আসা যায়। যে the secret hope of discovering beyond the present wretchedness can be found from here. So এই গল্প, গান, কবিতা চর্চা কি করে, মানুষের মধ্যে একটা শক্তি দেয়, যে আই ক্যান বি ফ্রি ওয়ান ডে, একটা হোপের তৈরি করে দেয়। তো উনি এখানে একটা সাইকো অ্যাফেক্টিভ ইকুইলিব্রিয়াম তৈরি করার জন্য বলছেন ন্যাশনাল কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো বেশ কিছুক্ষণ উনি ইম্পর্টেন্সের কথা বলার পরে দেন হিল গো টু এখানে রেজেট অফ সরি দ্য হোয়াইট ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্টার কিছু নিয়ে আসছে, যে নিগার হচ্ছে একটা স্যাভেজ, এরকম শুনতে শুনতে এটা মাথায় ঢুকে যায়, এটার অ্যান্টি কিছু কথা লাগে, সেগুলোর জন্য নতুন কিছু জিনিস লাগে, যেখানে নিগ্রোরাই বস, নিগ্রো লিটারেচার বলছেন এটাকে। In Africa, colonized literature over the last 20 years has not been a national literature but a Negro literature. তো এখানে উনি বলছেন যে নিগ্রো লিটারেচার যেগুলো তৈরি হয় সেগুলো ভালো, কিন্তু একটা প্রবলেম আছে, যে আফ্রিকার যে অনেকগুলো দেশ, সেগুলা এই নিগ্রো লিটারেচার তৈরি হলে নিজেদেরকে আলাদা করতে পারে না, এটা একটা সমস্যা। এখান থেকে উনি শুরু করবেন প্যান আফ্রিকান নেগ্রিটিউডের আইডিয়াগুলো বেশি ব্রড হয়ে গেছে, সেটা উনি বলা শুরু করবেন। এত বেশি ব্রড করা যাবে না, যেমন আমাদের দেশে আমরা কিন্তু ব্রড করে ফেলি। তোমাদেরকে বলছিলাম যে এক্সামের সময় বাংলাদেশে এরকম ব্রড কিছু আছে কিনা, যেটার ভিতরে ফেলে আমরা অন্য কাউকে হার্ট করে ফেলছি কিনা লিখতে বলছিলাম, যদি পারো। কেউ কি লিখছিলা? জি ম্যাম, প্যান ইসলামিক ব্যাপারটা একটু এনেছিলাম, যে
ওটার মাধ্যমে আমরা খুব নর্মালাইজ করে ফেলি এবং বাকিদেরকে অ্যালিনেটেড করে ফেলি, বা শুধুমাত্র মুসলিম নন মুসলিম এরকম একটা বাইনারির ভিত্তিতে জাজ করি মানুষকে। রাইট, এটা হতে পারে যে ওভাবে বলার সময় আমাদের কেয়ারফুল থাকি না। আর একটা হচ্ছে ভাষা, ভাষা বলার সময়ও আমরা হয়তো শুধু বাংলাটাকে হাইলাইট করতে যেয়ে ছোট ছোট ভাষাগুলোকেও যদি কোনোভাবে ইনক্লুড করতে পারতাম তাহলে ভালো হতো। প্যান বললে প্যান কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ ক্যান বি ডেঞ্জারাস, কারণ অলরেডি আমরা দেখতে পাই যে যেসব জাতি গুরুত্ব পায় না বা যেসব ভাষা গ্রুপ ট্রাইব তারা পরবর্তীতে কিন্তু রেবেলিয়াস হয়ে যায়। ওকে, উনি এখানে প্যান আফ্রিকান নেগোচিয়েটর বলার সময় আরেকটা এক্সাম্পল দিয়েছিলেন, ক্লাসে বলি নাই, ব্ল্যাক ওয়ার্ল্ড। উনি বলছেন যে ব্ল্যাক ওয়ার্ল্ড বলতে এখানে বাসিয়া থেকে ঘানা, বিরাগো, বিয়ব, সেনেগাল সবাইকে বোঝাচ্ছেন। হ্যাঁ, দে হ্যাভ আ কমন টাইস আইডেন্টিক্যাল লাইনস অফ থট। উনি বলছেন যে এটা খারাপ না, হ্যাঁ, কিন্তু খারাপ না হলেও এটা বেশি ইনফ্লুয়েন্সিয়াল না। এখানে উনি একটা এক্সাম্পল দিচ্ছেন যে অ্যারাবিক লিটারেচারের কথা, যে আরবদের মধ্যে উনি বলতে যাচ্ছেন যে একটা প্র্যাকটিস আছে, ওটাকে উনি বলছেন যে একটু ডিফারেন্ট আমাদের থেকে। কেন? কারণ আরবদের লিটারেচারের মধ্যে এক ধরনের পার্থক্য আছে, সবগুলোকে একসাথে ধরা হয় না। হ্যাঁ, উনি যেটা বলতে যাচ্ছেন যে Arabic literature have been recorded and the past of the Arab civilization has been brandished with some zeal and ardor at the time of the African civilization. উনি আসলে বলতে যাচ্ছেন কি, তোমরা মনে হয় জানো যে যখনই আমরা আরাবিয়ান হিস্ট্রি পড়ি তখন ইসলামকে বাদ দিয়ে বলছি, তখন কিন্তু মামলুক ডাইনেস্টি, তারপর কি যে ডাইনেস্টি নাম আছে বলো তো তোমরা, আব্বাসিয়া, খিলাফত, এভাবে কিন্তু আলাদা আলাদা করা হয়, জানো কি তোমরা? জি, ইসলামের ইতিহাসেও পড়ছি আমরা। হ্যাঁ, এই যে ডিফারেন্সিয়েট করাটা উনি পছন্দ করছেন, এভাবে করাতে ভালো। একসাথেও বলার চেষ্টা করা হয়, কিন্তু উনি বলছেন যে এই ভাগ আরব ওয়ার্ল্ডকে যখন এরকম ভাগ করা হয় ওদের এই প্র্যাকটিসটাও আছে। তো আফ্রিকান ওয়ার্ল্ডেরও ওই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে আসা উচিত, যে প্যান আরাবিক না হয়ে, যেমন আরবদের ভিতরে এরকম ভাগ একটা আইডেন্টিটি আছে, তো আফ্রিকানরা যখন এদের আইডেন্টিটি এক্সপোজ করবে তারা যেন এরকম ডিফারেন্ট আইডেন্টিটিকে নার্চার করে। তো উনি বলছেন যে আফ্রিকান সোসাইটি ফর কালচার ইজ গুড। The society was created by African intellectuals for a mutual exchange of ideas, experience, research. The aim of the society was therefore to establish the existence of an African culture, to detail it nation by nation and reveal the inner dynamism of each of the national culture. But at the same time, this society is responding to another demand, the need to take its place within the ranks of the European Society for Culture that threaten to turn into the Universal Society for Culture. উনি বলছেন যে আফ্রিকান সোসাইটি ফর কালচার যেটা করার চেষ্টা করছে ভালো, কিন্তু এটা কিন্তু অনেকটা ইউরোপিয়ানদের স্টাইল ফলো করা হয়ে গেল। ইউরোপিয়ানরা সব একদল শেষমেশ, তো ইউরোপিয়ান ইউনিভার্সাল সোসাইটি ফর কালচার ওরা বানাতে যাচ্ছে, আমাদের কিন্তু তাহলে ওই দলে পড়ে যাচ্ছি। মোট কথা ফানো পুরোপুরি কখনোই ওয়েস্টকে ফলো করতে মানা করছে, যে ওদের জাতিসংঘ আছে আমাদের জাতিসংঘ থাকবে, ওদের ইউরোপিয়ান সোসাইটি ফর ইয়েটা আছে তাহলে আমাদের এশিয়াটিক সোসাইটি থাকবে। আমরা তো এরকম ওই যখন জাতি নাও হইতে পারি। ইউরোপিয়ানদের গড়পড়তা সবারই মেন্টালিটি হচ্ছে গিয়ে কলোনাইজেশনের একটা, ওদের স্বাদ পেয়ে গেছে ওরা একবার, এখন পর্যন্ত ওরা ওই স্টাইলই চলতেছে। যেমন ধরো চায়না কি করে, পৃথিবীর সব দেশে লোন দেয়, লোন দিয়ে দিয়ে কিন্তু এক ধরনের, যেমন এবার যে শ্রীলঙ্কার ওই ফাঁদে পড়ে একটা বিপদে পড়ে যায়। কিন্তু চাইনিজরা কিন্তু এই টেন্ডেন্সিটা ওদের কিন্তু এটা কিন্তু ওদের কাছ থেকে শেখা, কিন্তু পুরোপুরি কেন জানি ওরা ওরকম হয়ে উঠতে পারে না কেন জানি, অনেক ক্ষেত্রেই ওরা সেরকম হওয়ার চেষ্টা করছে, যেমন বুঝতে পারছি যেমন বার্মাতে, হ্যাঁ, ওদের যে বার্মাতে যে পলিসি, যে জান্তার সাথে সম্পর্ক রেখে জায়গা দখল করা, বিজনেসকে তৈরি করা,
এরা কিন্তু ওয়েস্টার্ন হওয়ার চিন্তা করে, কিন্তু স্কলারদের কাছ থেকে আমি শুনেছি তারা বলেন যে চাইনিজরা ঠিক ওইরকম উপনিবেশিক মানসিকতা কেন জানি শেষমেশ হয়ে উঠতে পারে না, বা ওই ধরনের কিছু জায়গায় পিছায় যায় আলটিমেটলি। হ্যাঁ, তার মানে খুব ভালো তা বলছি না, কিন্তু স্টাইলটা একটু ভিন্ন হয়ে যায়, কারণ ওদের তো নিজস্ব এক ধরনের কালচার আছে, 1000 বছরের পুরনো চাইনিজ সভ্যতা, রাজবংশের ইতিহাস। তো ওই জায়গা থেকে ওরা যখন ওয়েস্টার্নের মতো হওয়ার চেষ্টা করে সবসময় পেরে ওঠে না বা করে ওঠে না, বা কালচারের কোনো একটা ব্যারিয়ার আছে। এটা আমি মাসুদ স্যারের কাছে শুনেছি যে ওদের একটু স্টাইলটা হয়ে ওঠে না একদম ওয়েস্টার্ন হওয়ার মতো। ফানও এখানে বলছেন যে হওয়ার দরকার কি, তুমি নিজস্ব একটা স্টাইল তৈরি করো। ফানও একেবারে ওয়েস্টের মতো হতে চায় না। উনি বলছেন যে আফ্রিকান সোসাইটি ফর কালচার আসলে ইউরোপিয়ান সোসাইটির ফর কালচার একটা কপি হয়ে গেল না, কপি হওয়াটা উনি পছন্দ করতেছেন না, বলতেছেন যে স্বকীয়তা বজায় রাখতে, কারণ কপি করতে গেলেই পরে ধরা খায়। ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি বলছেন, তবে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। তো উনি বলছেন যে দেখো, the black who lived in the United States, Central Latin American, in fact needed a cultural matrix to cling to. The problem they are faced with was not basically any different from that of the Africans. The whites in America had not behaved any differently to them than the white colonizers had to the Africans. তো উনি বলতেছেন কি যে হ্যাঁ আমি বুঝছি কেন এই আফ্রিকান সোসাইটি করা হয়, যাতে করে যেসব আফ্রিকানরা ইউনাইটেড স্টেটসে আছে, ল্যাটিন আমেরিকা, ইউরোপে এখন মিশে গেছে, অনেক ধনী তারা অনেকে, তো এদের কিভাবে দেখানো হবে, যখন কালচারকে দেখানো হবে তাদের তো আমরা যদি শুধু বলি যে ইথিওপিয়ান কালচার, অনেক ইথিওপিয়ান তো 2 বছর আগেই চলে গেছে ইংল্যান্ডে, তাই তো তারা আর বলতে পারবে না যে আমি ইথিওপিয়া বিলং করি, ব্ল্যাক বললে বরঞ্চ সুবিধা হয়, এই কারণ এটা লজিক ওদের। কিন্তু উনি বলতে যাচ্ছেন যে দেখো আফ্রিকায় থাকুক আর ইংল্যান্ডে এখন বড় লোক ফ্যামিলি হয়ে যাক, ধরো মাইকেল জ্যাকসনের ফ্যামিলি, কিন্তু অরিজিন তো নিগ্রোই ছিল, একটা আফ্রিকান কান্ট্রি থেকেই হয়েছে, এটা তো ইতিহাস প্রমাণ করে যে ব্ল্যাকদের উৎস এখানে, এটা তো ভোলা যায় না। তো এইভাবে উনি বিভিন্ন যুক্তি দিয়ে মানে আফ্রিকান সোসাইটির এগেইনস্টে যে ওরা যে প্যান প্র্যাকটিসটা করছে এটা ঠিক ভালো যায় না, এরপর নেগ্রিটিউড আসবে, নিগ্রো আফ্রিকান অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো নিজেদেরকে পড়ে নিতে বলছিলাম। ফাইনালি উনি যেটা বলতেছে লোকাল কালচারের কথা বলবে, লোকাল কালচার, আর একটা কি ছিল জানি, নাও হিল টক অ্যাবাউট লোকাল কালচারাল আপহোল্ড, যে কিভাবে আমি নিজেদের কালচারকে আপহোল্ড করতে পারি। এখানে আমরা আমাদের দেশের কথা বলছি, ওরা দেখাচ্ছে হচ্ছে গিয়ে নাইজেরিয়ান, আলজেরিয়ান ওসব কালচারের কথা। তারপর হচ্ছে প্রেজেন্টের সাথে অতীতের কিছু একটা মিল করে নতুন কিছু ক্রিয়েট করার একটা ব্যাপার ছিল, নতুন একটা কালচার বা নতুন একটা সিস্টেম। ভিজুয়াল আর্টসের কথা আসছে, সং, ভিজুয়াল আর্ট, আর আসবে হচ্ছে গিয়ে ওই যে মাও আন্দোলনের কথা বলছে কিছুটা, একটা ছিল ভিজুয়াল আর্টস, পেইন্টিং, মোড অফ থট, ডায়েট, মডার্ন টেকনিক্স অফ কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ, ড্রেস, এই সব কিছু কি আপহোল্ড করছেন এখানে। যে এক্সামে কিন্তু যখন বাংলাদেশকে কানেক্ট করতে বলেছিলাম, আশা করেছিলাম এগুলোও আসবে, যে ডায়েট থেকে শুরু করে থিঙ্কিং, কমিউনিকেশন স্টাইল, এই সব কিছুই যেন ড্রেস আপ, একটা নিজস্বতা যেন চলে আসে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পেইন্টিং এর কথা বেশি আসছে, এগুলো নিজেরা পড়তে হবে। ও সেই পোয়েট্রি কথা এসছে, রাইমিং ভার্স, বিট অফ পোয়েটিক ড্রাম, বার্স ইনটু দ্য সিন, এসব জায়গায় ওনারা ওনাদের পার্সপেক্টিভ থেকে এক্সাম্পল দিচ্ছেন, এখানে আমরা অবশ্যই বাংলাদেশকে কানেক্ট করব।
কেইটা ফদেবা একটা ইন্টারনাল অ্যাফেয়ার্স গিনি এগুলো আমাদের এসব জায়গায় যত পারবো নিজেদের মুক্তির গান থেকে বাংলাদেশি গান 1971 সালে ওগুলো কানেক্ট করব। এগুলো আমার মনে হয় কি ওদের জানা থেকে আমাদের নিজের দেশটা জানার দরকার। এই যে কবিতাটা দিয়ে উনি বলছে প্রথমত তাহলে কি বললো যে ন্যাশনাল কালচারটা এই কারণেই দরকার যে যারা এটা একটা সাইকোলজিক্যাল টুল টু হ্যাভ ফ্রিডম। সাইকোলজিক্যালি আমরা পাওয়ারফুল ফিল করতে পারি নিজেদের কথা যদি বলি, সেজন্য দরকার। পলিটিক্যাল লিডাররা ওসব নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা আর্টের মাধ্যমে ন্যাশনাল কালচারকে বিল্ড আপ করতে পারি। আর তারপর উনি বললেন যে ন্যাশনাল কালচারকে যখন আমরা জট ডাউন করবো, আমাদের একটা লক্ষ্য করা যাচ্ছে নেগ্রিটিউড প্যান আমেরিকান প্যান আফ্রিকান স্টাইল ফলো করছি, আফ্রিকান সোসাইটি তৈরি করছি। এটা প্রবলেম গুলো উনি ডিটেলস আলোচনা করলেন। তারপর উনি বলবেন যে লোকাল কালচার গুলো কিভাবে আপহোল্ড করা যায়, লোকাল কালচার। আর ফাইনালি এই যে মিউচুয়াল ফাউন্ডেশন ফর ন্যাশনাল কালচার এন্ড লিবারেশন স্ট্রাগল, যে ন্যাশনাল কালচার ক্যান বি আ টুল ফর লিবারেশন স্ট্রাগল। কালচার ছাড়া তুমি লিবারেশন স্ট্রাগলটাকে আগায় নিতে পারবে না। এবং উনি বলছেন যে যখন এই হোয়াইটরা আমাদের এখানে আসে তখন আমাদের কালচারাল অনেক ধরনের ডিনাইগ্রেশন হয়। আমরা হাইব্রিডিটির কারণে নিজেদের অনেক ভালো ভালো জিনিসকে হারিয়ে ফেলি বা নিজেদের অনেক কিছুকে খারাপ ভাবে দেখা শুরু করি। তারা আমাদেরকে ব্যঙ্গ করে, তাদের আমাদের মেন্টালিটি ধোঁকায় দিয়ে যায় যে আমরা নিজেরা অনেক হীন, লোয়ার ইন স্ট্যান্ডার্ড, একটা হীনমন্যতা সাবকনশিয়াসলি আমাদের মাথায় থাকে। তো সেটা থেকে বের হওয়ার জন্য, লিবারেশন স্ট্রাগলের জন্য এই ন্যাশনাল কালচারটা খুবই জরুরি। because it can get us rid of the obliteration. এখানে আপনি ইমিটেশনের কথা পড়াইছেন, এরপর হলো আমরা রেভলিউশনারি ফোর্সের কথা মনে হয় পড়াইছিলেন। রাইট। আর কি ছিল বলতো? একটা মার্ক করা ছিল আমার, ওটা আমি এখানটা পরে আর আপলোড করিনি মনে হয়। আমি একটু আপলোড করে দিলে ভালো হতো। আচ্ছা, এটা আসলে আমরা ওই যে একটু ক্লাসে লিখে মনে হয় তোদের লেখাইছিলাম কি যে এই কয়েকটা পয়েন্টস লিখো, মনে আছে তোমাদের? লেখাইছিলাম মনে হচ্ছে নাকি? লাস্টে আমরা এটা হচ্ছে লোকাল, এখনো লোকালে আছি। নভেল, শর্ট স্টোরি, এসেস কি করতে পারে এই সবকিছু, মানে উনি কি কি পয়েন্ট বলেছেন বাংলাদেশি পার্সপেক্টিভে পড়তে বলছি। মানে বাংলাদেশে 1952 থেকে 69, 63, 6 দফা, 71 এগুলো মাথায় রেখে, তারপরে হচ্ছে 75, তারপর 79, 81 সবকিছু মাথায় রেখে রেখে এগুলো, এবং ওই সময়কার প্র্যাকটিস, গান কবিতা কিভাবে আসতেছে সেগুলোকে মাথায় রেখে একটা, যেটা আমরা কুইজে অ্যাটেম্প করেছি, এইভাবে পড়লেই হবে। দিস এসে কানেক্টিং টু বাংলাদেশ, এভাবে পড়তে হবে। এখান থেকে আমরা অনেক কিছু বলবো। যে উনি বলছেন যে মিউজিক, পোয়েট্রি, সং, নভেলস এগুলোকে আপহোল্ড করতে, এটা বলে সরাসরি বাংলাদেশে চলে যাব, বুঝছো? মানে ওনার থিওরিটা কি একটু বলবো, প্লাস এখানে আমাদের এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। We would also uncover the same transformation, the same progress, and the same eagerness if we inquired in the field of dance, song, rituals, traditional ceremonies. So উনি বলছেন, well before the political and armed struggle, a careful observer could sense and feel in these arts the pulse of a expression. Original themes no longer invested with the power of invocation, but the power to rally and mobilize with the approaching conflict in mind. So before struggle, we need this. উনি বলছেন, ফাইনালি যুক্তি দিচ্ছেন যে বিফোর স্ট্রাগল
before the violence, you must ready your mind through this cultural practice. এখানে একটা হ্যাঁ মনে পড়ছে একটা সাজেশন দিয়েছিলেন যে খুব অতীতকালের পাস্টের হিস্ট্রিতে চলে যাই আমরা একটা ভুল করি এখন মনে পড়ছে তোমাদের মানে পাস্টের অনেক কিছু বেশি বলে ফেলি জি ম্যাম হ্যাঁ ওগুলো না বলে আমরা একটু রিসেন্টে থাকবো যেগুলো আসলে কাজে লাগে মানে একদম সেই পাল সেন ওগুলোতে যদি বেশি লিঙ্কড হয়ে যায় তাহলে পলাশির যুদ্ধটাকে বেশি হাইলাইট করবো শশাঙ্কের আমলে কি হয়েছিল সেটা থেকে বেশি ওইটা মনে রাখবো কিন্তু কানেক্ট করবো বেশি মডার্নকে মডার্ন নিয়ার পাস্ট ম্যাম এরপরই মেবি রেভলিউশনারি ফেজটা আসে হ্যাঁ 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 Okay. We believe that the future of culture and the richness of a national culture are also based on the values that inspire the struggle for freedom. মানে একমাত্র যদি future of culture and the richness of a national culture can be created, okay, a value can be created based on that. Struggle for freedom can also be inspired. উনি বলছেন যে national liberation as objective is one thing, the method and popular components on the struggle are another, but it is based on struggle for freedom actually inspired by the national culture and value. So this is very important, that how you build up the value and culture. এবং তার অনেকগুলো পদ্ধতি উনি উপরে দেখাই দিয়েছেন দুটো জিনিসকে অ্যাভয়েড করতে বলছে একটা হচ্ছে প্যান দিয়ে কালচারকে নেগেট ছোট করে না মানে সংক্ষিপ্ত করে না ফেলা অনেক ধরনের আইডেন্টিটিকে হাইলাইট না করে ছোট করে না ফেলা আরটা হচ্ছে কি নিয়ার পাস্ট নিয়ে কাজ করা টু ডিস্টেন্ট পাস্টকে নিয়ে না এই দুটো সাজেশন ছিল ওকে সো নাও দ্য মোমেন্ট হ্যাজ কাম টু ডিনাউন্স সার্টেন ফ্রেজেস দ্য টাইম হ্যাজ কাম টু বিল্ড আ লার্জার পলিটিক্যাল ইউনিয়ন উনি বলছেন যে এই যে আমাদের যে ওল্ড ফ্যাশন ন্যাশনালিস্ট কনসেপ্ট এগুলো থেকে বের হয়ে আসতে গেলে সব মিস্টেক থেকে বের হয়ে আসতে গেলে লাগবে কি লাগবে হচ্ছে একটা ন্যাশনাল স্টেজ হ্যাঁ ইফ কালচার ইজ এক্সপ্রেশন অফ ন্যাশনাল কনসিয়াসনেস I should have no hesitation saying that the case that national culture is the highest form of culture মানে আলটিমেটলি লাগবে একটা স্বাধীন সুন্দর দেশ যেটা নিজে তার স্বকীয়তা দিয়ে ভালো করতে পারছে ওই ধরনের দেশ করতে গেলে লাগবে কি আমাদের ওল্ড ফ্যাশন ন্যাশনালিস্ট থেকে বের হয়ে আসতে হবে ভুলগুলো করা যাবে না এই ভুল থেকে বের হয়ে আসতে গেলে সবাইকে ন্যাশনাল স্টেজে আসতে হবে সবার কনসিয়াসনেস লেভেল সেম হতে হবে এই কনসিয়াসনেস তৈরি করতে পারে একমাত্র একটা কমন কালচার যেটা ওই জাতিরই অন্তর্ভুক্ত এটার আমরা কিছু পড়ছিলাম এগেইনস্টে যে কেউ কেউ বলতেছে যে উনি যে কথাগুলো বলতেছে এটা তো একটা পোস্ট মডার্ন সোসাইটিতে অনেক সময় এরকম নাও হইতে পারে হয়তো কয়েকটা জাতি গোষ্ঠীর কালচার মিলে গেল সেটাকে উনি প্রায়োরিটি দিচ্ছেন না আলাদা করার চেষ্টা করতেছেন আসলে কি আলাদা করা সম্ভব এভাবে আমরা তিনজনের দেখাইছিলাম ক্রিটিসিজম যে কোনো কোয়েশ্চেন লিখলে ক্রিটিসিজম একটা লিখলে ভালো এটা মনে এটাও ক্লাসে বলছি বা কিছু দেখাইছিলাম তোমাদেরকে মনে আছে কিনা স্পেশালি ওনাকে বেশি সমালোচনা করেছিলেন কি নাম এনগুগি ভাবা হ্যাঁ এনগুগিও করেছিলেন ম্যাম ওনার ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাসটা বেশি রাখতে বলেছিলেন হ্যাঁ আর ভাবা বলছিলেন যে আসলে যেটাকে বলছেন হাইব্রিডি বাদ দিয়ে এটা তো সম্ভব হবে না ওই যারা আমেরিকা চলে গেছে অলরেডি ইউকে তে চলে গেছে তাদের যে মেন্টালিটি
তাদের যে চেঞ্জ সেগুলো উনি মাথায় ধর্তব্যে আনছেন না। সবাইকে উনি ভাবতেছেন নিজের দেশে বসে আছে। এখন তো গ্লোবালাইজড ওয়ার্ল্ডে এরকম নাই সিচুয়েশন। এই ধরনের কিছু কন্টেন্ট করেছিলাম। ওকে, ব্যাস এতটুকুই। যতটুকু জেনেছি যথেষ্ট। তাহলে কি জানলাম? অন ন্যাশনাল কালচার থেকে পড়বো হচ্ছে গিয়ে ন্যাশনাল কালচারটা কি কেন দরকার, এটা কি আসলেই কোনো ক্ষমতা আছে কিনা দেশকে চেঞ্জ করার জন্য। কালচারটা প্র্যাকটিস করবো লোকাল লেভেলে কিভাবে, পেন্টিং, শর্ট স্টোরি, নভেল, মাস্ক, যা যেটা আছে সেটা দিয়ে কিভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার সময় দুটো জিনিসকে অ্যাভয়েড করব, যে প্যান বা ট্রান্স বলে সবকিছুকে আমরা টার্মে নিয়ে আসবো না। আফ্রিকান সোসাইটি যেটা করতেছে ওই ব্যাপারে একটু জানবা। নিয়ার পাস্টকে রাখবো, ডিস্টেন্ট পাস্টকে রাখবো না। আরেকটা জিনিস উনি বলছেন যে আলটিমেটলি উইদাউট ন্যাশনাল কালচার কনসিয়াসনেস ক্যান নট বি ক্রিয়েটেড, উইদাউট কনসিয়াসনেস ন্যাশনালিস্ট ফলিজ যেগুলো আমরা করে থাকি ওখান থেকে আমরা বেরোতে পারবো না। তাহলে অ্যাজ এ হিউম্যান বিং, মানে বইয়ের বাইরে বলছি, আমরা যারা স্টুডেন্ট আমাদেরও কিন্তু ওই কালচার তৈরি করার দায়িত্ব। ফেসবুক পোস্ট দিয়ে হোক, ব্লগ দিয়ে হোক, সবার সাথে ডিসকাশনে করে হোক, সবাইকে একটা এক ধরনের কনসিয়াসনেস তৈরি করা যে অ্যাজ পার্সন আমরা কিভাবে চেঞ্জ হতে পারি এবং কিভাবে আসলে সমাজ কেন্দ্রিক, মানুষের স্বার্থ কেন্দ্রিক, যেখানে নিজের স্বার্থ না, যেখানে সবাই সুবিধা পাবে, ওই ধরনের সত্যিকারের ভালো একটা সংস্কৃতি কিভাবে তৈরি করা যায়। শুধু একে অপরের দোষ ধরে এই দল এই করেছে, ওই দল ও করেছে, এসব বলতে 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 আসলে আমাদের লাভ কি হচ্ছে সেটা বলে তো আমার চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারছি না দরিদ্রদের। সেটা বলে তো আমাদের কৃষকদের কস্ট কমাতে পারছি না। সেটার জন্য কি করছি? ফিল্ডের কাজটা করতে হবে। মানে কিছুটা মার্কসিস্ট ভাইব থানাতে আমরা পাই এবং আসলে দেখি যে মার্কসিস্ট এই পয়েন্টগুলো জরুরি। আবার মার্কসিস্ট এটা আমি আবার বলবো না যে ওর যে অ্যাপ্লিকেশন যে একদম জোর করে সবাইকে দিয়েই ওইখানেও ট্রান্স অ্যাপ্লাই করছে। সবাই কেউই পুঁজিবাদী বিশ্বাস করতে পারবে না, এটা অসম্ভব। বরঞ্চ আমি মনে করি যে কিছু পুঁজিবাদী ব্যক্তিত্ব না থাকলে জব অপরচুনিটি তৈরি হবে না, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ সবার কিন্তু ওই রকম থাকে না মেন্টালিটি। এখন যদি সবাই নাইভ হয়ে যায়, রাষ্ট্রের পক্ষে একা সম্ভব না এত টেরে তোলা। হ্যাঁ, যেটা মার্কস, আমার কাছে মনে হয় এই জায়গাটা মার্কসের দুর্বলতা আছে। ব্যক্তিগত অভিমত। ওরা তো রাষ্ট্রই বিশ্বাস করে না। হ্যাঁ, মনে করে কি মনিটাইজেশন, কিন্তু কৃষক যখন সব সুবিধা পেয়ে যাবে সে রোদে ঘামে পড়বে কেন? যাই হোক, এসব অন্য কথা। কিন্তু উনি বলছেন যে উই নিড আ ন্যাশনাল কালচার টু ক্রিয়েট আ কনসিয়াসনেস, আমাদের যারা সাধারণ মানুষ আছে সেটা আমরা তৈরি করতে পারি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব। মাই সেইং। এবং ওনার কিছু ক্রিটিসিজম আছে, এটা মাথায় রাখবো। ওকে, দ্যাটস ইট। ফাইনালি আইজাজ আহমেদ। আইজাজের মেন কথা হচ্ছে, ব্যাটারি তো চার্জ নাই। আইজাজের মেন কথা হচ্ছে যে এদের সবাইকে ক্রিটিসাইজ করা ফানোবাদ দিয়ে। এর আগে যত থিওরিস্ট পড়েছে সবাইকে ক্রিটিসাইজ করা যে ওনারা যেটা করছেন সব ক্রিটিকরা তারা পোস্ট কলোনিয়ালিজম প্র্যাকটিস করছেন, নতুন একটা থিওরি দিয়েছেন পোস্ট কলোনিয়াল থিওরি। আলটিমেটলি এই থিওরি পোস্ট কলোনিয়াল থিওরি বলাতে পোস্ট কলোনিয়ালের যে আসল মানে, যে কলোনি ছিল সেটা ফাইট করে আমরা এই পর্যন্ত আসছি, আমাদের উপর যে অত্যাচারটা হয়েছে এটাকে হাইড করা হচ্ছে। থিওরির আড়ালে সত্যিগুলো সব যেন হারিয়ে যাচ্ছে। এই হচ্ছে আইজাজের কথা। মানে আমরা আমাদের কোর্সটা শেষ করছি আইজাজকে দিয়ে, যে যত থিওরি পড়ছি থিওরি কিন্তু মাঝে মাঝে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় আসল চেঞ্জের। আইজাজ সেটা বলছেন, কিন্তু আইরনিক্যালি আইজাজ নিজেও একজন থিওরিস্ট। কিন্তু অবশ্য থিওরি দিয়ে কিন্তু একটা সমাজ চেঞ্জ হয়। যেমন মার্কসের আইডিয়া ফলো করে লেনিন চেঞ্জ করেছিল। বেনিফিট কি হয়েছে না হচ্ছে পরের কথা, কিন্তু চেঞ্জ তো করতে পারছে। থিওরি কিন্তু আলটিমেটলি কাজে লাগে। তাহলে আইজাজের মেইন কথাটা কি, যে যত থিওরি আমরা দিচ্ছি সব থিওরিকে এখন পোস্ট কলোনিয়াল বলে
ইয়ে করা হচ্ছে, ছোট করে ফেলা হয়েছে। এতে একটা বড় ভীষণ ক্ষতি হচ্ছে। কি ক্ষতি? পোস্ট কলোনিয়াল যে ফেজ, পোস্ট কলোনিয়াল যারা, তারা যে কলোনাইজারদের পাওয়ার থেকে বের হয়ে আসবে, বের হয়ে নতুন কিছু করবে, সেটা করার সুযোগ ইন্টেলেকচুয়ালরা হতে দিচ্ছে না। তারা ভুলাই ভালাই দিচ্ছে যে এটা একটা থিওরি, যেন একটা পোস্ট কলোনিয়াল সোসাইটি, ডিকালশন থিওরি, সবকিছু থিওরি। আসলে ফিল্ডে আমাদের জন্য কিছু করার নেই। আইজাজ আহমেদ উনিও মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে লিখছেন, এবং আমরা যখন সিলেবাস যে দিচ্ছি তোমাদেরকে এই কোর্সগুলো, ওই টেক্সটগুলোই যে বেশি বেশি দিচ্ছি, যেগুলো একটু মার্কসিস্ট এবং যেগুলো আসলে চেঞ্জের কথা বলতেছে। বুঝতে পেরেছো? তো এবং আইজাজ সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল ভাবা আর স্পিভাক এদের বিরুদ্ধে। আমরা একটু 10 মিনিট ব্রেক নিয়ে আসি, সমস্যা হবে? একটু চার্জটা হোক। তাহলে 9:10-এ শুরু হবে। 10 মিনিট একটু আসি আবার। ওকে ম্যাম। এবারে কি পরীক্ষা? শুক্রবারে? সাইকোলিঙ্গুইস্টিক্স এমএসএল এ। ওটার কি অবস্থা পড়ার? ওটা কি সিলেবাস কিরকম? স্যার টপিকগুলো কমপ্লিট করে দিয়েছে এবং আমাদের সাজেশন গুলো দিয়ে দিয়েছে, আমরা ওইভাবেই আগাচ্ছি। আচ্ছা, আমারটা একটু ঝামেলা, তাই না? জানতে হবে অনেক কিছু। অনেক পড়া। ক্লাসে যেগুলো আজকে বলছি এটা মাথায় রেখে লিখো। এই যে কনসেপ্টগুলো মাথায় রেখে লিখো, 50% চলে আসবে। আর এর উপরে উঠতে গেলে আসলে অনেক পড়া। এখন তোমার যে ধারণা হয়েছে, যদি পড়া কোর্স বুঝে থাকো, এখানে যে তাহলে অ্যাটেন্ডেন্স নিচ্ছে আমি এমনিতেই তোমাকে খেয়াল 50% তোমার রাখতে চলে আসবে বলছিলাম না ইনশাআল্লাহ। কেবল অ্যাটেন্ডেন্স ডাকতেছে, ক্লাস বুঝো। আমি এখন ছিলাম। কিন্তু এর উপরে 1 মাস তুলতে গেলেও তোমার অনেক পড়তে হবে, কারণ আমি টেক্সট থেকে রেফারেন্স চাইবো, প্রমাণ চাইবো, তুমি নিজে মন করা কিছু বলতে পারবে না। তাই তোমার সামারিটা খুব ভালো করে দেখেও টেক্সট থেকে একটু একটু দেখতে হবে। স্পেশালি আইজাজ আর ফানোর অন ভায়োলেন্স, আমি যেটা দেখে পড়াচ্ছি এটা খুব ভালো করে দেখবা। অন ন্যাশনাল কালচারটা আমি একটু হালকা করে পড়াইছি, বেসিক আইডিয়াটা, কিন্তু ওই দুটো তো মাস্ট দেখতে হবে টেক্সট। শালা ফকিরকে খাবার দিছি, ফকির আমার হাত এভাবে ধরে রাখছে আর ছাড়ে না। ওভার ব্রিজের উপরে ফকির। সব মাদকাসক্ত না, অন্ধ, দুইজনই অন্ধ। আমি বাহির থেকে মাত্র আসছি, আমার সাথে কোনো কথা বলবো না, আগে অ্যাটেন্ডেন্স দিব তারপর কথা বলবো। ঠিক আছে, যা যা আইডিটা একটু বলবে আমাকে, হ্যাঁ একটু বলে যাও যা যা আইডি। 1 2 3 001 Madam 003 06 007 011 আব্দুল গফফার, সুমাইয়া, কি আছে তারপর? তানভীর ম্যাম 020 ম্যাম 023 বলে যাও। 026 033 931 032 030 029 ম্যাম 033 032 ম্যাম 035 036 036 040
ম্যাম 32 Ma'am 50. ম্যাম Ma'am 046 047 Ma'am 030. 030. 030. Ma'am 10. Ma'am 10. 10. Ma'am 21 Ma'am 002. ওকে, আই এম সেভিং, হ্যাঁ? আমরা একটু 10 মিনিট পরে ম্যাম আসি। 4.4. ম্যাম 027 ম্যাম আমি ল্যাপটপ থেকে জয়েন করেছিলাম, ওটা কেটে আবার ফোন থেকে জয়েন করলাম। ওকে, তাহলে এখন সেভ করবো? জি ম্যাম। ওকে, তাহলে আমরা 10 মিনিট ব্রেক নিয়ে আসতেছি। ওকে, 10 মিনিট, জাস্ট 10 মিনিট। আবার ক্লাস হবে? তুমি পেরেন দিলে না? দিলাম তো, 10 মিনিট ব্রেক নিয়ে আসতেছি বলে।